কয়েক বছর ধরে সেই ছেলেটি তার চেয়ার থেকে উঠতে পারত না। তার চোখগুলো আঘাতের পেছনে গুটিয়ে গিয়েছিল এবং তার কোটিপতি বাবা চিকিৎসার প্রতিটি সম্ভাব্য চেষ্টা করার পর ক্লান্ত হয়ে পড়েছিলেন। এরপর একজন নতুন গৃহপরিচারিকা এলো, যে দামি চিকিৎসা বা আধুনিক প্রযুক্তির দ্বারা নয়, বরং একটি এমন সাধারণ জিনিস দিয়ে পুরো পরিবারকে অবাক করে দিল। শেষ পর্যন্ত এমন কি ঘটল যা সেই ছেলেটিকে ৫ বছরের মধ্যে প্রথমবার তার নিজের পায়ে দাঁড় করিয়ে দিল? এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যাবে। সেদিন লখনৌতে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মোটা মোটা ফোঁটা হাসপাতালের টিনের ছাদে পড়ে একটি বিষণ্ণ সুরের মতো ভারী আওয়াজ তৈরি করছিল। কেন্দ্রীয় হাসপাতালের করিডর ছিল স্যাঁতস্যাঁতে। জীবাণুনাশকের গন্ধ রোগীদের আত্মীয়দের জামাকাপড়ের ভিজে গন্ধের সাথে মিশে যাচ্ছিল। প্রিয়া একটি পুরনো প্লাস্টিকের চেয়ারে হাঁটু মুড়ে বসেছিল। তার হাতে হাসপাতালের বিলের ফাইল ছিল এবং চোখগুলো ছিল লাল। ডাক্তার এইমাত্র অপারেশন থিয়েটার থেকে বেরিয়েছিলেন। তার কণ্ঠস্বর ছিল গম্ভীর কিন্তু নরম। পরিবারকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপারেশনের অগ্রিম পেমেন্ট পুরো করতে হবে, নইলে তোমার মায়ের হার্ট সার্জারি স্থগিত করতে হবে। প্রিয়া ধীরে ধীরে মাথা নাড়ল। গলায় আটকে থাকা কান্না গিলে ফেলার চেষ্টা করল। সে জানত যে সার্জারি স্থগিত হলে তার মায়ের শারীরিক অবস্থা খুব দ্রুত খারাপ হবে, কিন্তু এখন যে টাকার প্রয়োজন ছিল তা তার কল্পনার চেয়েও অনেক বেশি ছিল। ফোন বাজল। তার ছোট ভাই রোহন। দিদি, স্কুল থেকে নোটিশ এসেছে, যদি এই সপ্তাহের শেষ পর্যন্ত পুরো ফি জমা না করা হয় তবে আমাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে, আমাকে ক্ষমা করে দিও। তার কণ্ঠস্বর কাঁপছিল। সে তার ঘাবড়ে যাওয়া লুকানোর চেষ্টা করছিল। প্রিয়া চোখ বন্ধ করে নিল। তার মনে হলো যেন সব কিছু ভেঙে পড়ছে। মাকে বাঁচানোর আর ভাইয়ের পড়ালেখা চালিয়ে রাখার জন্য টাকা কোথা থেকে আসবে? গত কয়েক মাস ধরে সে একটি ধাবায় কাজ করছিল, ডেলিভারি আর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করত, কিন্তু তার মাইনে বাড়তে থাকা খরচের সামনে কিছুই ছিল না। ঠিক তখনই একটি পরিচিত কণ্ঠস্বর শোনা গেল। প্রিয়া, তুমি? সে উপরে তাকালো তো দেখল লখনৌয়ের পুরনো প্রতিবেশী শান্তিদেবী দাঁড়িয়ে আছেন। তার সাদা চুল পরিপাটি করে কাটা এবং তার নাইলনের রেনকোটটিও ভেজা। শান্তিদেবী প্রিয়ার হাত ধরলেন। তার চোখে সহানুভূতি ছিল। বেটা, আমি শুনলাম তোমার মা হাসপাতালে। আমার আফসোস যে আমি বেশি সাহায্য করতে পারছি না, কিন্তু আমার কাছে একটা কাজ আছে। যদি তুমি রাজি হও তবে তার মাইনেতে তোমার মায়ের হাসপাতালের খরচ আর ভাইয়ের ফি দুটোই ব্যবস্থা হয়ে যাবে। প্রিয়া আশা আর ভয়ের সাথে তার দিকে তাকালো। কেমন কাজ আন্টি? মুম্বাইতে একটি পরিবারের জন্য গৃহপরিচারিকা এবং বাচ্চার দেখাশোনা করার কাজ। বাড়ির মালিক বিক্রম সিং, যিনি একজন বিখ্যাত রিয়েল এস্টেট ব্যবসায়ী। তার মা শ্রীমতী শোভা আমার পুরনো বন্ধু। তাদের এখনই কারো প্রয়োজন, কারণ পুরনো পরিচর্যাকারী এইমাত্র কাজ ছেড়ে দিয়েছে, আর মাইনে তোমার বর্তমান কাজের চেয়ে ৩ গুণ বেশি। তবে একটা কথা আছে। শান্তিদেবী ইতস্তত করলেন। প্রিয়া অপেক্ষা করতে লাগল। শান্তিদেবী গভীর নিঃশ্বাস নিলেন। তাদের ছেলে আরব মাত্র ৫ বছরের। যখন থেকে তার মা চলে গেছেন তখন থেকে সে না কথা বলে আর না হাঁটে। আমি শুনেছি যে বিক্রম খুব কঠোর মেজাজের মানুষ। অনেকেই ১ মাসের কম সময়ে কাজ ছেড়ে চলে গেছে। সেখানে তোমাকে খুব হুঁশিয়ারি এবং ধৈর্য নিয়ে কাজ করতে হবে। প্রিয়া কিছুক্ষণ চুপ থাকল। তার মাথায় হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মা আর পুরনো টেবিলে বসে থাকা ভাইয়ের ছবি ঘুরে গেল। কবে যেতে হবে? যদি তুমি তৈরি হও তবে কাল আমি তোমাকে মুম্বাই যাওয়ার ট্রেনে তুলে দেব। সেখানে তুমি সরাসরি শ্রীমতী শোভা আর বিক্রমের সাথে দেখা করবে। প্রিয়া ঠোঁট চেপে ধরল। এই সুযোগ তার পরিবারকে বাঁচাতে পারত, কিন্তু এটি একটি ঝুঁকিপূর্ণ সফরও হতে পারত। অবশেষে সে মাথা নাড়ল। তার গলার স্বর দৃঢ় ছিল। আমি যাব, সেটা যতই কঠিন হোক না কেন। শান্তিদেবী তার হাত চাপলেন এবং আলতো করে হাসলেন। তাহলে তৈরি হয়ে নাও, কারণ সেই বাড়ির মালিক সহজ নন। সেই রাতে প্রিয়া হাসপাতালের কাছে তার ছোট ভাড়া করা ঘরে ফিরল। মা ব্যথানাশক ওষুধের প্রভাবে ঘুমিয়েছিলেন। সে বিছানার পাশে বসে তার মায়ের সময়ের আগে সাদা হয়ে যাওয়া চুলে হাত বোলাতে লাগল আর ধীরে ধীরে বলল, মা, আমি তোমার আর রোহনের খেয়াল রাখব, আমি কথা দিচ্ছি। বাইরে বৃষ্টি তখনও জোরে পড়ছিল, কিন্তু প্রিয়ার হৃদয়ে একটি সিদ্ধান্ত পাকা হয়ে গিয়েছিল। পরের দিন সকালে সে কিছু জামা কাপড়, একটি পারিবারিক ছবি আর তার ভাইয়ের দেওয়া একটি ছোট টেডি বিয়ার প্যাক করল। এটিই ছিল একমাত্র উপহার যা সে গত বছর স্কলারশিপ পাওয়ায় তার বোনকে দিয়েছিল। দক্ষিণের ট্রেন সেদিন ঠাসা ছিল। প্রিয়া জানালার কাছে বসে গোমতী নদীকে ধীরে ধীরে পেছনে চলে যেতে দেখছিল। বৃষ্টির কুয়াশায় পাহাড়গুলো আবছা দেখা যাচ্ছিল।
শান্তিদেবী বিক্রম সিংয়ের বাড়ি সম্পর্কে একটু আত্ম বললেন। সে খুব সফল, খবরের কাগজে প্রায়ই তার সম্পর্কে ছাপা হয়। জুহুর তার বাংলো কোনো হোটেলের মতো, কিন্তু স্ত্রী চলে যাওয়ার পর থেকে সে খুব ঠান্ডা আর একা হয়ে গেছে। কারো সাহস হয় না তার সাথে তর্ক করার। শ্রীমতী শোভা তার ছেলে আর নাতিকে খুব ভালোবাসেন। সেই জন্য তিনি আমার কাছে বাইরের কাউকে খুঁজতে বলেছিলেন, এই আশায় যে হয়তো পরিবেশটা পাল্টে যাবে। প্রিয়ার হৃদয় ঘাবড়ে যাওয়া আর উদ্বেগে ভরে গেল। মুম্বাই তার কল্পনায় একটি সম্পূর্ণ ভিন্ন জগৎ ছিল, অপরিচিত, চোখ ধাঁধানো আলোয় ভরা, এবং অবশ্যই সেখানে টিকে থাকা সহজ ছিল না। যখন ট্রেন মুম্বাই স্টেশনে পৌঁছালো তখন বৃষ্টি সবে থেমেছিল। একটি কালো বিলাসবহুল গাড়ি তাদের নিতে এলো। ড্রাইভার সাদা শার্ট পরা ছিল আর শুধু এটুকুই বলল, শ্রীমতী শোভা অপেক্ষা করছেন। গাড়ি ভিড়ভাট্টার রাস্তা পেরিয়ে একটি শান্ত ভিলা এলাকায় মোড় নিল, যেখানে উঁচু দেয়াল আর মজবুত লোহার গেট ছিল। গেট খুলল আর একটি সাদা বাংলো সামনে এলো, যেখানে পরিপাটি করে কাটা সবুজ গাছ, পাশে একটি কই মাছের পুকুর আর বড় কাচের জানালা থেকে হলুদ আলো ছেকে আসছিল। প্রিয়া গাড়ি থেকে নামল। মনে মনে নিজেকে বলল, মা আর ভাইয়ের জন্য আমাকে মজবুত থাকতে হবে। শ্রীমতী শোভা দরজায় স্বাগত জানাতে এলেন। তিনি একটি শালীন শাড়ি পরেছিলেন। তার মুখটা দয়ালু ছিল, কিন্তু চোখে একটা ক্লান্তি দেখা যাচ্ছিল। তুমি প্রিয়া, তাই না? ভেতরে এসো, আমি তোমার সাথে কথা বলবো। ভেতরে পা রাখতেই প্রিয়া সেই জমকালো পরিবেশ দেখে অবাক হয়ে গেল। চকচকে মার্বেলের মেঝে, বাঁকানো কাঠের সিঁড়ি আর ঝলমলে ক্রিস্টালের ঝাড়বাতি। কিন্তু যে জিনিসটা তার মনোযোগ টানল তা ছিল অদ্ভুত শান্তি। না টিভির আওয়াজ, না হাসি ঠাট্টা, আর না বাচ্চাদের দৌড়ানোর আওয়াজ। শ্রীমতী শোভাপ্রিয়াকে লিভিং রুমে নিয়ে গেলেন আর চা ঢাললেন। তোমার কাজ পরিষ্কার করা, হালকা রান্না করা এবং থেরাপির শিডিউল অনুযায়ী আরভের দেখাশোনা করা হবে। সমস্ত নিয়ম আরভের বাবা বিক্রম ঠিক করবেন। তিনি কঠোর, কিন্তু যদি তুমি ধৈর্য রাখো তবে আমার বিশ্বাস সব ঠিক হয়ে যাবে। প্রিয়া মাথা নাড়ল, কিন্তু ঠিক তখনই ওপর থেকে ধীর আর দৃঢ় পায়ের আওয়াজ এলো। একজন লম্বা, সোজা দেহের মানুষ গ্রে স্যুটে, যার মুখটা ছিল কঠোর, নিচে নামল। তার চোখগুলো এত ঠান্ডা ছিল যেন তারা প্রিয়ার প্রতিটি অংশ পরীক্ষা করছিল। তুমি প্রিয়া? তার কণ্ঠস্বর গভীর আর ভাবলেশীন ছিল। হ্যাঁ, আমি। আশা করি তুমি কাজটা ভালোভাবে বোঝো। আমার এমন কর্মচারী পছন্দ নয় যারা তাদের দায়িত্ব নয় এমন বিষয় হস্তক্ষেপ করে, এবং আরভের সাথে নিজের ইচ্ছে মতো কোনো কাছের সম্পর্ক তৈরি করার চেষ্টা করো না। প্রিয়া একটি অদৃশ্য চাপ অনুভব করল। সে সংক্ষিপ্ত জবাব দিল, আমি বুঝেছি। বিক্রম ধীরে ধীরে মাথা নাড়ল আর ঘুরে গেল। পেছনে হালকা পারফিউমের গন্ধ আর এমন একটা অনুভূতি রেখে গেল যেন দুই জগতের মধ্যে একটি দরজা বন্ধ হয়ে গেল। শ্রীমতী শোভা ধীরে ধীরে নিঃশ্বাস ফেললেন। ব্যাটা, কিছু মনে করো না। বউ চলে যাওয়ার পর থেকে সে এমন হয়ে গেছে, কিন্তু আমার বিশ্বাস যে সব কিছু পাল্টে যেতে পারে। প্রিয়া তার ব্যাগ শক্ত করে ধরল। সে হারিয়ে যাওয়া আর দৃঢ় অনুভব করছিল। সে জানত না যে এই দরজা পেরিয়ে তার জীবন একটি চ্যালেঞ্জিং পথে মোড় নেবে, যেখানে কেবল একটি বাচ্চাকে বাঁচানোর প্রয়োজন ছিল না, বরং একজন এমন পিতাকেও যিনি নিজের বেদনায় হারিয়ে গিয়েছিলেন। পরের দিন সকালে প্রিয়া খুব তাড়াতাড়ি জেগে গেল। তাকে গ্রাউন্ড ফ্লোরে রান্নাঘরের পাশে একটি ছোট ঘর দেওয়া হয়েছিল। সকালের আলো সাদা পর্দা ভেদ করে আসছিল আর কোত্থেকে কফির হালকা গন্ধ আসছিল। সে দরজা খুলল। তার পা ঠান্ডা মেঝেতে পড়ল এবং সে শ্রীমতী শোভাকে ডাইনিং টেবিলে ফলের ঝুড়ি সাজাতে দেখল। তুমি এত তাড়াতাড়ি উঠে গেছ, এটা ভালো। শ্রীমতী শোভা হাসলেন। আজ আমি তোমাকে বাড়িটা দেখাবো যাতে তুমি কাজের সাথে পরিচিত হও, কিন্তু প্রথমে কিছু কথা আছে যা তোমাকে জানতে হবে। প্রিয়া সামনের চেয়ারে বসে গেল। শ্রীমতী শোভা এক কাপ গরম চা ঢাললেন। ধোঁয়া তাদের দুজনের মাঝের শূন্যতাকে আবছা করছিল। তুমি এখানে সেই চুক্তি অনুযায়ী কাজ করবে যা আমি পাঠিয়েছিলাম। প্রতিদিন সকাল 6টায় শুরু হবে এবং রাত 8টায় শেষ হবে। দুপুরে আরাম করার সময় পাবে। যদিও আরভের সাথে সম্পর্কিত সব কিছু তার বাবার দেওয়া থেরাপি শিডিউল আর নির্দেশাবলী অনুযায়ী হবে। তিনি কিছুক্ষণ থামলেন আর সরাসরি প্রিয়ার চোখে দেখলেন। বিক্রমের স্বভাব সহজ নয়। তোমার আগে অনেকেই চাপ সামলাতে পারেনি। আমি শুধু আশা করি যে তুমি ধৈর্য রাখবে এবং হার মানবে না। প্রিয়া মাথা নাড়ল। আমি পুরোপুরি চেষ্টা করব। একটি সাধারণ জলখাবারের পর শ্রীমতী শোভাপ্রিয়াকে বাড়ি ঘুরিয়ে দেখাতে নিয়ে গেলেন। বাংলো এত বড় ছিল যে প্রিয়ার মনে হল যেন সে কোনো বিলাসবহুল হোটেলে ঘুরছে। দেয়ালগুলো ক্রিম রঙের ছিল, কাঠের মেঝে ঝকঝক করছিল এবং প্রতিটি ছবি দেয়ালে পরিপাটি করে সাজানো ছিল। লিভিং রুম এত বড় ছিল যে পায়ের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল।
কিন্তু যে জিনিসটা প্রিয়াকে অস্বস্তিতে ফেলল তা ছিল শূন্যতা। কোনো পারিবারিক ছবি নেই, সাধারণ জীবনের কোনো চিহ্ন নেই। সিঁড়ি দিয়ে যাওয়ার সময় প্রিয়া একটি বাচ্চার ঘরের দরজা একটু খোলা দেখল, যেখান থেকে হালকা আলো আসছিল, এবং এক মুহূর্তের জন্য সে শেলফে শাড়িতে রাখা খেলনা দেখল, যার মধ্যে কোনোটি তার জায়গা থেকে নড়েনি। স্টাডি টেবিলে একটি রূপার ফটো ফ্রেম উল্টো করে রাখা ছিল, যার কিনারায় কিছু পুরনো দাগ ছিল। প্রিয়া কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল যে শ্রীমতী শোভা ধীরে ধীরে মাথা নেড়ে ইশারা করলেন, জিজ্ঞেস করো না। তারা কথা বলছিলেন যে সিঁড়ি থেকে বুটের একরকম আওয়াজ এলো। বিক্রম এলো। সে সাদা শার্ট, কালো প্যান্ট আর একটি গ্রে ভেস্ট কোট পরেছিল। তার চুল পরিপাটি করে আঁচড়ানো ছিল, আর তার চোখ এমন তীক্ষ্ণ ছিল যেন সব কিছু পরীক্ষা করছে। প্রিয়া, সে তার নাম ধরে রাখল। তার কণ্ঠস্বর গভীর ছিল। জি, আমি কিছু কথা পরিষ্কার করতে চাই। সে তার সামনে এসে দাঁড়ালো, এমন একটি দূরত্ব বজায় রেখেছিল যাতে প্রিয়ার মনে হলো যে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তোমার কাজ এখানে পরিষ্কার করা, রান্নাঘরে সাহায্য করা এবং ডাক্তার কর্তৃক প্রদত্ত শিডিউল অনুযায়ী আরভের দেখাশোনা করা। তুমি তোমার ইচ্ছে মতো তার খাওয়া, শোয়ার সময় বা কার্যকলাপে কোনো পরিবর্তন করবে না, এবং অনুমতি ছাড়া তাকে বাইরে নিয়ে যাবে না। এবং সে থামল, তার চোখ প্রিয়ার চোখের সাথে মিলিত হল যেন একটি পাতলা ছুরি। নির্দেশ ছাড়া তার সাথে কোনো কাছের সম্পর্ক তৈরি করবে না। প্রিয়া শান্ত ভাব বজায় রাখল। আমি বুঝেছি, কিন্তু যদি সে ঘাবড়ে যায় বা তার সাহায্যের প্রয়োজন হয়, তবে প্রত্যেক পরিস্থিতিতে আমাকে ডাকবে, আমি সামলে নেব। তার কণ্ঠে সামান্য দ্বিধা ছিল না। দুজনের মাঝের পরিবেশ একটি টান টান দড়ির মতো ছিল। প্রিয়া ঠোঁট চেপে ধরল আর যা বলতে চেয়েছিল তা গিলে ফেলল। শ্রীমতী শোভা মধ্যস্থতা করলেন। বিক্রম, ওকে বাচ্চার সাথে একটু মিশে যাওয়ার সময় তো দাও। আরভের একটু নরম ব্যবহারের প্রয়োজন। বিক্রম তার মায়ের দিকে তাকালো, কিছু বলল না, শুধু ধীরে ধীরে মাথা নেড়ে করিডোরের শেষে তার স্টাডি রুমের দিকে এগিয়ে গেল। দরজা বন্ধ হয়ে গেল, পেছনে একটি ভারী নীরবতা রেখে গেল। শ্রীমতী শোভা গভীর নিঃশ্বাস নিলেন। বেটা, তুমি চিন্তিত হও না, সে অনেক বছর ধরে এই খোলসে বাস করছে। সেই দুপুরে প্রিয়া শ্রীমতী শোভার সাথে রান্নাঘরে খেল। গরম ডাল আর রুটি ছিল, কিন্তু প্রিয়া প্রায় কোনো স্বাদই অনুভব করল না। তার তখনও বিক্রমের চোখগুলো মনে পড়ছিল, ঠান্ডা এবং কিছুটা সন্দেহপ্রবণ। দুপুরের পর শ্রীমতী শোভা প্রিয়াকে আরভের ঘরে নিয়ে গেলেন। দরজা একটু খোলা ছিল। ছেলেটি কার্পেটে গুটিয়ে বসেছিল, দরজার দিকে পিঠ। একটি পুরনো বাদামি রঙের টেডি বিয়ার শক্ত করে ধরেছিল, যার কান ছেঁড়া ছিল, আর সামান্য তুলো বাইরে বেরিয়ে আসছিল। জানালা খোলা ছিল, সাদা পর্দা বাতাসে ধীরে ধীরে উঠছিল। প্রিয়া ধীরে ধীরে দরজা ঠকঠক করল। নমস্তে বেটা, আমি প্রিয়া। কোনো প্রতিক্রিয়া নেই। সে ভেতরে এলো, দূরত্ব বজায় রেখে। যদি তুমি চাও তো আমি তোমার বন্ধু হব, আমার অনেক পরীর গল্প জানা আছে। সে মেঝেতে বসে গেল, ছেলেটির থেকে কয়েক মিটার দূরে, এবং একটি চড়ুই পাখির গল্প শোনাতে শুরু করল, যে শীতকালে তার বন্ধুকে সাহায্য করার উপায় খুঁজছিল। তার কণ্ঠস্বর বাতাসের মতো হালকা ছিল। সে বাচ্চাটিকে ভয় দেখাতে চায়নি। আর্ভ না তো ঘুরল আর নড়ল, শুধু তার ছোট আঙুলগুলো টেডি বিয়ারকে আরও শক্ত করে ধরল। দরজায় বুটের আওয়াজ এলো। বিক্রম এলো। তার সাদা শার্টে একটিও ভাঁজ ছিল না। তার ঠান্ডা চোখ প্রিয়ার ওপর আর তারপর তার ছেলের ওপর স্থির হল। এখন ফিজিক্যাল থেরাপির সময় হয়েছে, তুমি বাইরে যাও। প্রিয়া উপরে তাকালো, আর কিছু বলতে চাইল, কিন্তু তার চোখ সব শব্দকে থামিয়ে দিল। সে উঠল আর চুপচাপ বাইরে বেরিয়ে গেল। দরজা তার পেছনে বন্ধ হয়ে গেল, আর তালা লাগার হালকা আওয়াজ এলো। দেরি সন্ধ্যায় প্রিয়া লিভিং রুম পরিষ্কার করছিল। বুকশেলফ পরিষ্কার করার সময় সে একটি ম্যাগাজিন দেখল, যার কভারে বিক্রম সিংয়ের ছবি ছিল, আর শিরোনাম ছিল বছরের প্রতিভাবান উদ্যোক্তা। প্রবন্ধে তার কোটি কোটি টাকার রিয়েল এস্টেট প্রজেক্টসের প্রশংসা করা হয়েছিল। তাকে সফলতা আর শৃঙ্খলার প্রতীক বলা হয়েছিল। কিন্তু পাতা উল্টানোর পর সে তার স্ত্রীর অপ্রত্যাশিত মৃত্যু সম্পর্কে একটি ছোট অনুচ্ছেদ পেল, একটি সড়ক দুর্ঘটনা যা ব্যবসায়িক জগতে আলোড়ন সৃষ্টি করেছিল। সে ম্যাগাজিন বন্ধ করে দিল, গলায় কিছু আটকে থাকার মতো অনুভব করল। রাতে যখন প্রিয়া বাসন মাজছিল, শ্রীমতী শোভা রান্নাঘরে এলেন। তোমার কেমন লাগলো বাচ্চা? খুব অন্তর্মুখী। আর বিক্রম? প্রিয়া থামল, সাবধানে শব্দ চয়ন করল। তিনি খুব কঠোর, আমার ভয় হয় যে এতে বাচ্চাটি আরও গুটিয়ে যাবে। শ্রীমতী শোভা চেয়ারে বসে গেলেন, তার চোখ চিন্তামগ্ন ছিল। তুমি ঠিক বলছ, কিন্তু বিক্রমের জন্য
তার স্ত্রীকে হারানো একটা বড় ধাক্কা ছিল। তার মনে হয় যে কেবল সম্পূর্ণ নিয়ন্ত্রণ দিয়েই সে যা কিছু অবশিষ্ট আছে তা বাঁচাতে পারবে। আসলে সে ভীত। প্রিয়া হাত মুছল, জানালা দিয়ে বাইরে দেখল, যেখানে বাগানের গাছগুলিতে হলুদ আলো পড়ছিল। তার হৃদয়ে দয়া আর দৃঢ় সংকল্পের মিশ্র অনুভূতি জাগল। সে জানত যে সে এখনও সেই মানুষটিকে পুরোপুরি বুঝতে পারেনি, কিন্তু একটি জিনিস স্পষ্ট ছিল, এটি এখন শুধু টাকা রোজগারের কাজ ছিল না। নিজের ঘরে ফেরার সময় প্রিয়া আরভের ঘরের দিকে যাওয়া করিডর দিয়ে গেল। দরজা তখনও বন্ধ ছিল। সে থামল, ধীরে ধীরে কাঠটির ওপর হাত রাখল আর ফিসফিস করে বলল, শুভরাত্রি আরভ। ভেতর থেকে কোনো উত্তর এলো না, কিন্তু তার বিশ্বাস ছিল যে এই নীরব দেয়ালের পেছনে কোথাও একটি ছোট হৃদয় এমন একটি হাতের অপেক্ষা করছে যা তাকে স্পর্শ করার জন্য যথেষ্ট ধৈর্যশীল। সে চেষ্টা করবে, সামনের রাস্তা যতই কঠিন হোক না কেন। পরের দিন সকালে প্রিয়া স্বাভাবিকের চেয়ে তাড়াতাড়ি উঠল। যখন সে রান্নাঘরে এলো তখন সে দেখল যে বিক্রম আগেই সেখানে বসে আছে, ল্যাপটপ খোলা আর তার চোখ স্ক্রিনে স্থির। সে তার দিকে তাকালো না, শুধু সংক্ষিপ্তভাবে বলল, আজকের শিডিউল 9টায় ডাক্তার আরভের জন্য থেরাপি দিতে আসবেন। তুমি ঘরে তখনই থাকবে যখন বলা হবে। নিজের ইচ্ছে মতো কিছু করো না। প্রিয়া ধীরে ধীরে উত্তর দিল, আমি বুঝেছি। সে ল্যাপটপ বন্ধ করল, উঠল আর রান্নাঘর থেকে চলে গেল। যাওয়ার সময় তার চোখ তার ওপর পড়ল, এমন একটি দৃষ্টি যা গতকালের মতো তীক্ষ্ণ ছিল না, কিন্তু তবুও ঠান্ডা ছিল। প্রিয়া তাকে যেতে দেখল আর গভীর নিঃশ্বাস নিল। তার হৃদয়ে সে জানত যে এই দেয়াল ভাঙতে তাকে কয়েকদিনের চেয়ে বেশি সময় লাগবে, এবং হয়তো তাকে কেবল একটি বাচ্চার কাছ থেকে নয়, বরং সেই বাবার কাছ থেকেও চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য তৈরি থাকতে হবে, যিনি এই বাড়ির প্রতিটি দরজার চাবি নিজের কাছে রাখেন। বাংলোতে তৃতীয় দিন একটি অসহনীয় নীরবতা দিয়ে শুরু হল। মুম্বাইয়ের রোদ ছিল তীব্র। লিভিং রুমের বড় কাচের জানালা থেকে আলো ছেঁকে চকচকে কাঠের মেঝেতে পড়ছিল। প্রিয়া এইমাত্র লম্বা ডাইনিং টেবিল পরিষ্কার করেছিল যে রান্নাঘর থেকে শ্রীমতী শোভার আওয়াজ এলো। প্রিয়া, কিছুক্ষণ পর বাচ্চার জন্য একটু ডালিয়া নিয়ে যেও, কিন্তু মনে রেখো ডাক্তারের বলে দেওয়া সময় অনুযায়ী। প্রিয়া মাথা নাড়ল। ডালিয়ার ছোট ট্রে নিয়ে উপরের দিকে গেল। সিঁড়িগুলো চওড়া ছিল, কাঠের রেলিং এমনভাবে ঝকঝক করছিল যেন এই মাত্র পালিশ করা হয়েছে। তার পায়ের হালকা আওয়াজ সেই অত্যন্ত শান্ত জায়গায় প্রতিধ্বনিত হচ্ছিল। আরভের দরজা সামান্য খোলা ছিল, ভেতর থেকে হালকা আলো আসছিল। প্রিয়া ধীরে ধীরে দরজা ঠেলল। প্রথমেই কাপড় ধোয়া ডিটারজেন্টের হালকা গন্ধ এলো, তারপর একটি এমন দৃশ্য যা প্রায় স্থির ছিল। বিছানা পরিপাটি করে পাতা, খেলনার আলমারি এমনভাবে সাজানো যেন কোনো প্রদর্শনীতে, আর গল্পের বইগুলো রং অনুযায়ী খুব পরিপাটি করে রাখা। আরব জানালার কাছে কার্পেটে বসেছিল, তার পিঠ প্রিয়ার দিকে। সে এখনও তার পুরনো টেডি বিয়ার শক্ত করে ধরেছিল। সে একটি হালকা ফ্যাকাশে সবুজ টি শার্ট পরেছিল, আর তার চোখ বাইরে চিলতে রোদ ঝলমলে আকাশ দেখছিল। প্রিয়া ডালিয়া ট্রে ছোট টেবিলে রাখল আর ধীরে ধীরে মেঝেতে বসে গেল, একটি যথাযথ দূরত্ব বজায় রেখে। কুমড়োর খিচুড়ি তুমি কি খেতে চাইবে? সে বলল, তার কণ্ঠস্বর বাতাসের মতো নরম ছিল। কোনো প্রতিক্রিয়া নেই, শুধু ছোট হাত টেডি বিয়ারকে আরেকটু শক্ত করে ধরল। প্রিয়া হার মানল না। সে চামচে একটু নিল, ধীরে ধীরে ফুঁ দিল আর সেটা ছেলেটির চোখের কাছে রাখল। আমি জানি লখনৌতে আমার মা আমাকে এটা তখন বানিয়ে খাওয়াতেন যখন আমি ক্লান্ত হয়ে যেতাম। এটা খুব সুস্বাদু হয়। আরব ধীরে ধীরে তার মাথা ঘোরাল। এক মুহূর্তের জন্য দেখল, কিন্তু তারপর মুখ ফিরিয়ে নিল। প্রিয়া ধৈর্য ধরে চামচ ফিরিয়ে রাখল আর তার পকেট থেকে একটি পুরনো, কিনারা থেকে ক্ষয় যাওয়া রঙিন কমিক্স বের করল। এটা আমি লখনৌ থেকে এনেছি। এই গল্পটা খুব মজাদার, তুমি কি শুনতে চাইবে? সে প্রথম পাতা খুলল আর একটি ছোট বিড়ালের গল্প বলা শুরু করল, যে একটি বাড়ি খুঁজতে চেয়েছিল। তার কণ্ঠস্বর হালকা আর একটু মজার ছিল। কিছু মিনিট কেটে গেল। প্রিয়া দেখল যে আরবের আঙুলগুলো নড়া বন্ধ করে দিয়েছে। তার ছোট কাঁধগুলো সামান্য আলগা হয়ে গেছে, একটি ইঙ্গিত যে সে শুনছে। কিন্তু যেই সে আরেকটু কাছে যেতে চাইছিল, করিডর থেকে বুটের আওয়াজ এলো। বিক্রম দরজায় এলো। তার সাদা শার্টে একটিও ভাঁজ ছিল না। তার ঠান্ডা চোখ প্রিয়ার ওপর আর তারপর তার ছেলের ওপর স্থির হল। এখন ফিজিক্যাল থেরাপির সময় হয়েছে, তৈরি হয়ে নাও, সে একটি আদেশের মতো বলল। প্রিয়া ওপরে তাকালো।
তার কণ্ঠস্বর শান্ত রাখার চেষ্টা করল। আমি বাচ্চাটিকে গল্প শোনাচ্ছিলাম, আর কয়েক মিনিট। প্রয়োজন নেই। তার কণ্ঠস্বর প্রতিটি উদ্দেশ্যকে কেটে দিল। তুমি বাইরে যাও। এই কাজটা আমার আর ডাক্তারের জন্য ছেড়ে দাও। প্রিয়া বইটা নিচে রাখল, বাইরে বেরিয়ে এলো, আর দরজাটা তার পেছনে সাথে সাথে বন্ধ হয়ে গেল। তার শ্বাস-প্রশ্বাস ভারী হয়ে গেল। মনে হলো যেন তাকে একটা খুব নাজুক সুতো দিয়ে টেনে নেওয়া হয়েছে, যা সে এইমাত্র ছুঁয়েছিল। দুপুরে শ্রীমতী শোভার কথা মতো বিক্রমের স্টাডিরুম পরিষ্কার করার সময় প্রিয়া ভুল করে আরবের জন্য একটি থেরাপি অ্যাপয়েন্টমেন্টের কাগজ দেখল। শিডিউলটা খুব ঘন ছিল। সকালে ফিজিক্যাল, দুপুরে মনস্তাত্ত্বিক, মাঝে মাঝে পুষ্টির পরীক্ষা, আর স্বাধীনভাবে খেলার জন্য কোনো জায়গা ছিল না। সে চুপ হয়ে গেল। সন্ধ্যায় যখন খাওয়া শেষ হল, প্রিয়া বাসন মাজছিল। শ্রীমতী শোভা ভেতরে এলেন। তোমার কেমন লাগলো বাচ্চাটাকে? সে খুব কথা বলছে, অন্তর্মুখী, কিন্তু আমার মনে হয় যে সে আমার কথা শোনে। শুধু প্রিয়া ইতস্তত করল। আমার ভয় হয় যে এত কঠোর শিডিউল তাকে ক্লান্ত করে দেবে আর সে আরও গুটিয়ে যাবে। শ্রীমতী শোভা দরজার দিকে তাকালেন। তার কণ্ঠস্বর মৃদু হয়ে গেল। আমিও তাই ভাবি, কিন্তু বিক্রম কারও কথা শোনে না। তার বিশ্বাস যে এটাই তার ছেলেকে সুস্থ করার সবচেয়ে ভালো উপায়। স্ত্রী চলে যাওয়ার পর থেকে সে একদম পাল্টে গেছে। তুমি তার সাথে সরাসরি সংঘর্ষ করো না, শুধু ধৈর্য ধরে সুযোগের সন্ধান করো। শ্রীমতী শোভার কথাগুলো প্রিয়াকে সারা রাত অস্থির রাখল। তার আরবের চোখ মনে পড়ল, একটি নীরব দৃষ্টি যার মধ্যে একটি অস্পষ্ট ভয় লুকিয়েছিল। তার এটাও মনে পড়ল যে সে টেডি বেয়ারকে কত শক্ত করে ধরে রাখত, যেন সেটাই এই জগতের সাথে যুক্ত থাকার একমাত্র মাধ্যম। পরের দিন সকালে প্রিয়া একটি অন্যরকম উপায় চেষ্টা করার সিদ্ধান্ত নিল। যখন শ্রীমতী শোভা তাকে আরবের জন্য ব্রেকফাস্ট নিয়ে যেতে বললেন, তখন সে কেবল রুটি আর দুধের ট্রেই নিল না, বরং তার পকেটে একটি বিড়ালের আকারের হাতের পুতুলও লুকিয়ে রাখল। এটা সে আগের রাতে কাছের একটা দোকান থেকে তাড়াহুড়ো করে কিনেছিল। আরব তখনও জানালার কাছে তার পুরনো জায়গায় বসেছিল। প্রিয়া খাবারের ট্রে নিচে রাখল, আর তারপর পুতুলটা নিজের হাতে পড়ে বিড়ালের আওয়াজে মিউ মিউ করে ছেলেটাকে অভ্যর্থনা জানালো। নমস্তে, আমি মিঠি। আমি শুনেছি যে এখানে আরব নামের একজন বন্ধু আছে। সে কথা বলতে পছন্দ করে না, কিন্তু আমি বন্ধু হতে চাই। ছেলেটি ফিরল না, কিন্তু তার ছোট হাতে সামান্য নাড়াচাড়া হলো। প্রিয়া পুতুলটাকে দুধের ক্যান শুকতে দিল, আর তারপর এক নিঃশ্বাসে পান করার ভান করল, আর তারপর পেট ভরে যাওয়ার অভিনয় করে গড়িয়ে গেল। সে হেসে উঠল। তার হাসি সেই ঘরে প্রতিধ্বনিত হল, যা সবসময় নীরব থাকত। এক মুহূর্তের জন্য প্রিয়া দেখল যে আরবের ঠোঁট হালকা করে নড়ল, যেন সে হাসতে চলেছে। কিন্তু তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হল। বিক্রম ভেতরে এলো। সে তার ছেলেকে প্রিয়ার সামনে বসে থাকতে দেখল। হাতে এখনও টেডি বিয়ার ছিল, আর তার দৃষ্টি সঙ্গে সঙ্গে স্থির হয়ে গেল। এটা কি হচ্ছে? প্রিয়া পুতুলটা নামিয়ে রাখল আর জবাব দিল, আমি শুধু বাচ্চার জন্য একটু মজা তৈরি করার চেষ্টা করছিলাম। আমি বলেছিলাম যে দেখাশোনা করার পদ্ধতিতে নিজের ইচ্ছে মতো পরিবর্তন করবে না। তার কণ্ঠস্বর গভীর হয়ে গেল। আরব, ওঠো, এখন অভ্যাসের সময়। আরব টেডি বিয়ারটাকে আরও শক্ত করে ধরল আর খুব আস্তে মাথা নাড়ল। বিক্রম ভ্রু কুঁচকাল আর তার ছেলেকে তোলার জন্য এগিয়ে গেল। প্রিয়া উঠল আর স্বাভাবিকভাবে নিজের হাতটা বাড়িয়ে দিল। যেন থামাতে চাইছে। বিক্রমজি, আপনি কি বাচ্চাটাকে কিছু মিনিট সময় দিতে পারেন? সে এইমাত্র পেছনে সরো, সে আস্তে করে বলল, কিন্তু তার দৃষ্টি ছুরির মতো তীক্ষ্ণ ছিল। প্রিয়া নিজের হাত নামিয়ে নিল, আর যা কিছু বলতে চেয়েছিল তা গিলে ফেলল। সে পেছনে সরে গেল যাতে বিক্রম তার ছেলেকে নিয়ে যেতে পারে। ঘরের দরজা আরও একবার বন্ধ হয়ে গেল। সেই পুরো দুপুর প্রিয়ার হৃদয়ে একটা পাথরের মতো চেপে রইল। সে বুঝে গেল যে যদি তাকে এইভাবে মাঝখানে থামিয়ে দেওয়া হতে থাকে, তবে আরবের কাছে পৌঁছানোর তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। কিন্তু সে এটাও জানত যে এই সময় বিক্রমের সাথে সরাসরি সংঘর্ষের অর্থ শুধু নিজেকে আরও দূরে ঠেলে দেওয়া হবে। রাত হয়ে গেল। বাইরে মুম্বাই তখনও কোলাহলে ভরা ছিল, কিন্তু প্রিয়ার ছোট ঘরে শুধু পাখার আওয়াজ ছিল। সে তার ডায়েরি খুলল আর তাড়াতাড়ি কিছু লাইন লিখল। তৃতীয় দিন। আরব না বলল, না হাঁটল, কিন্তু আজ তার চোখে কিছু আলাদা ছিল, আর ধৈর্যের দরকার। বিক্রমজির নিয়মের মাঝে খালি জায়গা খুঁজতে হবে। প্রিয়া ডায়েরি বন্ধ করল আর আলো নিভিয়ে দিল। অন্ধকারে সে জানালার কাছে ছেলেটির মুখের কল্পনা করল, আর নিজেকে বলল, কাল আমি আবার চেষ্টা করব, আমাকে যতবারই পেছনে ঠেলে দেওয়া হোক না কেন। বাংলোতে চতুর্থ দিন স্বাভাবিকের মতোই ভারী পরিবেশে কাটল।
মুম্বাইয়ের দুপুরের রোদ বড় কাঁচের জানালা ভেদ করে উঠোনে লাগানো গাছগুলোর ছায়াকে রং দিচ্ছিল। প্রিয়া এইমাত্র রান্নাঘর পরিষ্কার করেছিল যে লিভিং রুম থেকে শ্রীমতী শোভা আওয়াজ দিলেন, প্রিয়া, আজ আরবের দুপুরের ফিজিক্যাল থেরাপি নেই, ডাক্তারের হঠাৎ কোনো কাজ এসে গেছে, তুমি বাচ্চার জন্য একটু দুধ আর ফল নিয়ে যাও। প্রিয়া মাথা নাড়ল, কিন্তু তার মনে একটা চিন্তা এলো। এটা একটা বিরল সময় হবে যখন কোনো থেরাপি শিডিউল থাকবে না। সে এমন কিছু করার সিদ্ধান্ত নিল যা সে কয়েকদিন আগে তৈরি করেছিল, কিন্তু ব্যবহার করার সুযোগ পায়নি। আগের রাতে জিনিস কেনার সময় সে একটা ছোট দোকানে থেমেছিল আর একটি পুরনো কাপড় দিয়ে তৈরি হাতির হাতের পুতুল বেছে নিয়েছিল, যার চোখগুলো এখনও জ্বলজ্বল করছিল। আরব এখনও জানালার কাছে কার্পেটে তার পরিচিত জায়গায় বসেছিল। সে তার পুরনো টেডি বিয়ার ধরেছিল আর তার চোখ বাড়ির সামনে লাগানো গাছগুলো দেখছিল। প্রিয়া ট্রেটা টেবিলে রাখল, কিন্তু স্বাভাবিকের মতো দুধ না দিয়ে সে মেঝেতে বসে গেল, ছেলেটির থেকে একটি নিরাপদ দূরত্ব বজায় রেখে। তুমি জানো, প্রিয়া আস্তে করে বলল, তার পকেট থেকে পুতুলটা বের করতে করতে, আমি এইমাত্র বাজারে একজন নতুন বন্ধুর সাথে দেখা করেছি। সে বলল যে সে তোমার সাথে বন্ধুত্ব করতে চায়। সে পুতুলটা হাতে পড়ল আর একটা ভারী আর সামান্য কর্কশ আওয়াজে বলল, নমস্তে, আমি আপ্পু, আমার ঘাস খেতে ভালো লাগে, কিন্তু আজ আমি ভুল করে একটা লঙ্কা খেয়ে ফেলেছি, খুব ঝাল। পুতুলটা নিজের পেট ধরে গড়িয়ে গেল আর খুব মজার ভঙ্গিতে ওই মা বলে চিৎকার করল। প্রিয়া অভিনয় করতে করতে কাশির ভান করল, যার ফলে আপ্পু টেবিলের কিনারায় ধাক্কা খেল আর তারপর কার্পেটে পিছলে গেল। এক মুহূর্তের জন্য প্রিয়া একটা খুব মৃদু শ্বাসের আওয়াজ শুনল, যা প্রায় একটা চাপা হাসির মতো ছিল। সে থামল না। সে আপ্পুকে হাতের ভরে উঠতে দিল। আরও কিছু পা চলার চেষ্টা করতে সে তার নিজের লেজে ধাক্কা খেল, একটা ডিগবাজি খেল আর পিঠের ভরে শুয়ে পড়ল। হে ভগবান, মনে হচ্ছে আমার পশু ডাক্তারের প্রয়োজন হবে। আরও একটি আওয়াজ এলো, আরও পরিষ্কার, বাতাসের মতো হালকা কিন্তু লয়যুক্ত। প্রিয়া ওপরে দেখল। আরব তখনও টেডি বিয়ার ধরেছিল, কিন্তু তার ছোট কাঁধগুলো ধীরে ধীরে নড়ছিল। তারপর তার ঠোঁটগুলো ওপরের দিকে বেঁকে গেল, আর প্রিয়া এখানে আসার পর থেকে প্রথমবার সে ছেলেটাকে হাসতে দেখল। হাসিটা খুব মৃদু ছিল, কিন্তু সেটা একটা উষ্ণ ঢেউয়ের মতো সেই ঠান্ডা ঘরে ছড়িয়ে গেল। প্রিয়া কান্না চেপে রাখল, একটি হালকা হাসি বজায় রাখল আর পুতুলটাকে আরও কিছু আনাড়ি নড়াচাড়া করতে দিল। সে এই নাজুক মুহূর্তটা ভাঙতে চায়নি। কিন্তু তখনই দরজায় একটা ছায়া দেখা গেল। বিক্রম সিং সেখানে দাঁড়িয়েছিল, দরজা না ঠকঠকিয়ে, আওয়াজ না করে। করিডর থেকে আসা আলো তার মুখটাকে অর্ধেক আলোকিত আর অর্ধেক অন্ধকারে রেখেছিল। সে তার সামনের দৃশ্য দেখল। তার ছেলে কার্পেটে টেডি বিয়ার ধরে বসেছিল, তার ঠোঁট এখনও একটা হাসির পর পুরোপুরি বন্ধ হয়নি, আর তার সামনে যুবতী গৃহপরিচারিকা একটি পুতুল ধরেছিল। বিক্রমের চোখে এক মুহূর্তের জন্য চাঞ্চল্য হল, কিন্তু সে তাড়াতাড়ি তার ঠান্ডা ভাবভঙ্গি ফিরে পেল। প্রিয়া আস্তে করে বলল, বিক্রমজি। সে ধীরে ধীরে মাথা নাড়ল আর ঘুরে গেল। তার পা ফেলার আওয়াজ ছিল ধীর কিন্তু দৃঢ়। দরজাটা আস্তে করে বন্ধ হয়ে গেল আর ঘরটা আবার শান্ত হয়ে গেল। প্রিয়া নিঃশ্বাস ফেলল, আরবের দিকে ঘুরল আর ততক্ষণ অভিনয় করতে থাকল যতক্ষণ না ছেলেটি ধীরে ধীরে মাথা নাড়ল। যখন সে জিজ্ঞেস করল যে কাল আপ্পু আবার তার সাথে খেলতে আসবে কিনা। ঘর থেকে বেরোনোর সময় প্রিয়া শ্রীমতী শোভাকে সিঁড়িতে দাঁড়িয়ে থাকতে দেখল, যেন তিনি অপেক্ষা করছিলেন। আমি হাসির আওয়াজ শুনেছি, তিনি হাসলেন। অনেকদিন পর আমি এই আওয়াজ শুনলাম। প্রিয়াও হাসল, কিন্তু তার মনে সামান্য চিন্তা ছিল, বিক্রম কি ভাববে। সন্ধ্যায় যখন প্রিয়া বাসন মাজছিল, বিক্রম হঠাৎ রান্নাঘরের দরজায় এলো। সে আস্তে করে দরজার চৌকাঠে হেলান দিল আর এক রকমের আওয়াজে বলল, আজ বাচ্চাটা হেসেছে। প্রিয়া বাটিটা নিচে রাখল আর হাত মুছল। হ্যাঁ, আমার মনে হয় হয়তো তার এমন মুহূর্তগুলোর প্রয়োজন, কিন্তু আমি চাই না যে সে এমন অস্থায়ী বিনোদনের ওপর নির্ভর হয়ে পড়ুক। তার কণ্ঠস্বর গভীর হয়ে গেল। আমি তোমাকে চিকিৎসার নির্দেশাবলী পালন করার জন্য কাজে রেখেছি, আর কিছু না। প্রিয়া সরাসরি দৃষ্টি বজায় রাখল। বিক্রমজি, আমি আপনার সমস্ত নির্দেশাবলীর সম্মান করি, কিন্তু একটা বাচ্চার বেঁচে থাকার জন্য অনুভূতির প্রয়োজন হয়। আজ সে হাসল, এটা স্থায়ী বিনোদন ছিল না, এটা ছিল প্রথম ধাপ। বিক্রম কয়েক মুহূর্ত চুপ থাকল, তার চোখ পড়া কঠিন ছিল। তারপর সে এই কথা বলে ঘুরে গেল, জিনিসগুলোকে জটিল করো না। সে চলে যাওয়ার পর প্রিয়া বেশ কিছুক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে রইল।
সে জানত যে সে এইমাত্র তার একটি সংবেদনশীল অংশকে স্পর্শ করেছে, কিন্তু সে এটাও জানত যে যদি সে এগিয়ে না যায় তবে আরব আবার নীরবে ডুবে যাবে। সেই রাতে ঘরে প্রিয়া তার ডায়েরি খুলল আর লিখল, আজ প্রথম হাসি, ছোট আর নাজুক, কিন্তু এটাকে যেন হারিয়ে যেতে না দিই। পরের দিন সকালে যখন প্রিয়া বাগান থেকে কিছু তাজা গুল্ম তুলতে বের হল, তখন শ্রীমতী শোভা পাশ দিয়ে যাওয়ার সময় থামলেন। প্রিয়া, কাল তুমি খুব ভালো কাজ করেছ। বিক্রম কিছু বলেনি, কিন্তু আমি তার চোখে পার্থক্য দেখেছি। চেষ্টা চালিয়ে যাও। কখনো কখনো একটি হাসি 1 ঘন্টার থেরাপির চেয়েও বেশি জরুরি হয়। প্রিয়া হেসে উত্তর দিল। তার হৃদয় আরও মজবুত হয়ে গেল। সে জানত যে সামনের রাস্তা এখনও চ্যালেঞ্জে ভরা, কিন্তু আরবের হাসতে থাকা চকচকে চোখের ছবি তাকে এগিয়ে যাওয়ার শক্তি দিচ্ছিল। আর কোথাও না কোথাও তার বিশ্বাস ছিল যে বিক্রম সিংহের ঠান্ডা দেয়ালে একটি ছোট ফাটল এসে গেছে, এতটা যে আলো ভেতরে আসতে শুরু করবে। সেই সকালে মুম্বাই স্বাভাবিকের চেয়ে বেশি গুমট ছিল। প্রিয়া এইমাত্র সিঁড়ি পরিষ্কার করেছিল যে লিভিং রুম থেকে কাঁচের গ্লাস ভেঙে যাওয়ার আওয়াজ এলো। সে দ্রুত নিচে ছুটে গেল। আরব সাদা কার্পেটের মাঝখানে দাঁড়িয়েছিল। তার চোখগুলো ভয়ে বড় হয়ে গিয়েছিল, আর তার পায়ের কাছে কমলালেবুর রসের হলুদ ছোপ ছড়িয়ে পড়েছিল। কাঁচের গ্লাস টুকরো টুকরো হয়ে ভেঙে গিয়েছিল। সে তার টেডি বিয়ার শক্ত করে ধরেছিল আর একটা কোণে চাপা পড়া বিড়ালছানার মতো ছোট ছোট পা ফেলে পেছনে সরে যাচ্ছিল। পেছন থেকে দ্রুত পায়ের আওয়াজ এলো। বিক্রম সিং এলো। তার কালো স্যুট পরিপাটি ছিল, টাইও ঠিকভাবে লাগানো ছিল। তার দৃষ্টি দ্রুত কার্পেটে আর তারপর সরাসরি তার ছেলের ওপর পড়ল। আরব, আমি তোমাকে কতবার বুঝিয়েছি যে সতর্ক থাকবে? তার কণ্ঠস্বর উঁচু ছিল না, কিন্তু ছুরির মতো তীক্ষ্ণ আর ঠান্ডা ছিল। আরব মাথা ঝুঁকিয়ে নিল আর কাঁপতে শুরু করল। তার আঙুলগুলো টেডি বিয়ারটাকে এত জোরে ধরেছিল যে সেলাই খুলে যেতে শুরু করেছিল। প্রিয়া এক পায়ে এগিয়ে গেল। তার কণ্ঠস্বর হালকা কিন্তু দৃঢ় ছিল। বিক্রমজি, এটা শুধু একটা ছোট দুর্ঘটনা ছিল। বাচ্চাটা ইচ্ছে করে করেনি। সে তার দিকে ঘুরল। তার দৃষ্টি তার সামনের সমস্ত শব্দকে থামিয়ে দিল। পেছনে সরো প্রিয়া, এটা আমার আর আমার ছেলের মাঝের কথা। প্রিয়া ঠোঁট চেপে ধরল। আরব আরও 1 পা পেছনে সরে গেল। তার ছোট কাঁধগুলো প্রতিটি দ্রুত শ্বাসের সাথে কাঁপছিল। এই দৃশ্য তার হৃদয়কে নিংড়ে নিচ্ছিল, কিন্তু সে এটাও বুঝতে পারছিল যে এই সময় কোনো প্রতিবাদ আগুনে ঘি ঢালার মতো হবে। সে নিচে ঝুঁকল আর সাবধানে কাঁচের টুকরোগুলো তোলা আর কমলালেবুর রসের ছোপ পরিষ্কার করতে শুরু করল। যখন সে মাথা তুলল তো দেখল বিক্রম চলে গিয়েছিল। আরবকে একা দাঁড়িয়ে রেখে গেল। তার চোখে জল ছিল, কিন্তু সে কাঁদার সাহস পাচ্ছিল না। সেই সকালে ব্রেকফাস্টের সময় কেউ একটা শব্দও বলল না। বিক্রম টেবিলের প্রান্তে বসে দ্রুত খেল আর কাজে চলে গেল। বড় কাঠের দরজাটা একটা দৃঢ় খট আওয়াজের সাথে বন্ধ হয়ে গেল, আর বাংলোটা আবার নীরবতায় ডিবে গেল। প্রিয়া বাসন মাজছিল। যা কিছু হয়েছিল তাতে তার হাতগুলো হালকা করে কাঁপছিল। সে বুঝতে পারছিল না যে বিক্রম তার ছেলের সাথে কথা বলার সময়ও এত ঠান্ডা আর একরকমের আওয়াজ কিভাবে রাখতে পারে। কিন্তু গভীরে তার মনে হল যে এটা শুধু কঠোরতা নয়, বরং কোনো এমন ভয় যা সে প্রকাশ করতে চায় না। যখন শ্রীমতী শোভা চ্যারিটি মিটিং থেকে ফিরলেন, তখন প্রিয়া তাকে সকালের ঘটনা সম্পর্কে বলল। তিনি কিছুক্ষণ চুপ থাকলেন আর তারপর ধীরে ধীরে বললেন, বিক্রম তার ছেলেকে ভালোবাসে, কিন্তু সে এটা প্রকাশ করতে জানে না। স্ত্রী চলে যাওয়ার পর থেকে তার বিশ্বাস হয়ে গেছে যে কেবল শৃঙ্খলা দিয়েই বাচ্চার রক্ষা করা যেতে পারে, কিন্তু সে এটা বোঝে না যে বাচ্চাদের এর চেয়েও বেশি কিছুর প্রয়োজন হয়। প্রিয়া তার দিকে তাকালো আর আস্তে করে জিজ্ঞেস করল, আপনার কি মনে হয় আমার কি করা উচিত? শ্রীমতী শোভা জবাব দিলেন। তার দৃষ্টি স্বাভাবিকের চেয়ে বেশি তীক্ষ্ণ ছিল। তোমার যেটা ঠিক মনে হয় সেটা করতে থাকো, আর যদি প্রয়োজন হয় তো তার আর তার বাবার মাঝে দাঁড়াতে ভয় পেও না, কিন্তু সাবধানে, যাতে তুমি তাদের দুজনের জীবন থেকে বাইরে ঠেলে না যাও। সেই দুপুরে প্রিয়া আগের কমিক্সটা নিয়ে আরবের ঘরে গেল। সে জানালার কাছে টেডি বিয়ার ধরে বসেছিল। তার চোখগুলো বাগান দেখছিল। প্রিয়া মেঝেতে বসে গেল, তার থেকে একটি নিরাপদ দূরত্ব বজায় রেখে। আমি জানি যে তুমি সকালে ভয় পেয়েছিলে, কিন্তু কোনো ব্যাপার না, সবাই কখনো না কখনো জিনিস ফেলে দেয়। যখন আমি ছোট ছিলাম তো আমি মায়ের বানানো খাবারের পুরো থালা ভেঙে দিয়েছিলাম। সে ধীরে ধীরে হাসল আর নিজের আনাড়িপনার গল্প শোনাল। আরব জবাব দিল না, কিন্তু তার ছোট কাঁধের উত্তেজনা কমে গেল। প্রিয়া তার পকেট থেকে আপ্পু হাতির পুতুল বের করল। আপ্পুও আজ বাড়িতে জলের পুরো বালতি ফেলে দিয়েছে। এখন তাকে বকা হচ্ছে আর সে এখানে লুকিয়ে আছে। সে পুতুলটাকে চেয়ারের নিচে লুকিয়ে দিল আর একটা আনাড়ি উই মার আওয়াজ বের করল।
আরভের ঠোঁট হালকা করে নড়ল, কিন্তু করিডরে পায়ের আওয়াজ তাকে সঙ্গে সঙ্গে গুটিয়ে দিল, আর সে টেডি বিয়ারটাকে আরও শক্ত করে ধরল। বিক্রম দরজা এলো, সে তার টাই খুলল। তার মুখ তখনও গম্ভীর ছিল। তার দৃষ্টি প্রিয়ার ওপর আর তারপর তার ছেলের ওপর স্থির হল। আরব, হাত ধুয়ে নাও, রাতের খাবারের সময় হয়ে গেছে। প্রিয়া ইতস্তত করল। বিক্রমজি, আমার মনে হয় যে খাওয়ার আগে বাচ্চাটা একটু আরও খেলতে পারে। আজ তার মুড ঠিক নেই। বিক্রম সরাসরি তার চোখে দেখল। তার কণ্ঠস্বর গভীর হয়ে গেল। আমি বলেছিলাম, জিনিসগুলোকে জটিল করো না। বাচ্চাকে শিডিউল পালন করতে হবে। তার অতিরিক্ত খেলার সময়ের প্রয়োজন নেই। তার শব্দগুলো পাথরের দেওয়ালের মতো কঠোর ছিল। আরব চুপচাপ উঠল আর কারো দিকে না তাকিয়ে বাথরুমের দিকে চলে গেল। প্রিয়া পুতুলটাকে নিজের হাতে শক্ত করে ধরে নিল আর অসহায়তার অনুভূতিতে ভরে গেল। সেই রাতে রান্নাঘর পরিষ্কার করার পর প্রিয়া নিজের ছোট ঘরে বসল আর লখনৌ ফোন করল। তার মা ফোন তুললেন। তার কণ্ঠস্বর দুর্বল কিন্তু উষ্ণ ছিল। বেটি, আজ কেমন কাটল? প্রিয়ার গলা ধরে এলো। মা, আমি খুব অসহায় বোধ করছি। আমি বাচ্চাটাকে সাহায্য করতে চাই, কিন্তু তার বাবা তাদের দুজনের চারদিকে একটা উঁচু দেওয়াল বানিয়ে রেখেছে। তার মা কিছুক্ষণ চুপ থাকলেন আর তারপর বললেন, বেটা, প্রতিটি দেয়ালে একটা ফাটল থাকে। তোমাকে শুধু ধৈর্য ধরে সেটা খুঁজতে হবে। তুমি এখানে আসার জন্য কত কষ্টের মধ্যে দিয়ে গেছ। কিছু বন্ধ দরজার কারণে হার মানবে না। তারপর রোহন ফোন নিল। তার কণ্ঠস্বর আশাবাদী ছিল। দিদি, আপনি চেষ্টা করতে থাকুন। আমি খুব পড়াশোনা করব। পরে আমরা তিনজন মাকে সমুদ্রের ধারে বেড়াতে নিয়ে যাব, যেমনটা আপনি কথা দিয়েছিলেন। কল শেষ হয়ে গেল, কিন্তু সেই শব্দগুলো প্রিয়ার মনে রয়ে গেল। সে জানালা দিয়ে বাইরে দেখল। রাস্তার হলুদ আলো পাতাগুলোর ওপর পড়ছিল, আর সে আরভের চোখের কথা ভাবল, যা পুতুলের সাথে হাসতে গিয়ে ঝলমল করে উঠেছিল। সে জানত যে তাকে এগিয়ে যেতে হবে। পরের দিন সকালে বিক্রম বাড়িতে ছিল না। সে সকাল থেকেই একটি মিটিংয়ে ব্যস্ত ছিল। প্রিয়া সুযোগের সদ্ব্যবহার করে আরবকে পেছনের বাগানে নিয়ে গেল, যেখানে একটি বড় লন আর বোগেনভিলিয়ার কিছু উজ্জ্বল ফুল ছিল। সে ছেলেটির টেডি বিয়ারটাকে লনে বসালো, যাতে আপ্পু প্রতিটি ফুল দেখতে পারে। আরব দেখতে থাকল। কখনো কখনো এক দুটো ছোট পা ফেলছিল, পাথরের বেঞ্চের সাহায্য নিচ্ছিল। প্রিয়া হাসল। দেখেছ তুমি, আপ্পুর নিজের পা নোংরা হওয়ার ভয় নেই। সে নতুন জিনিস খুঁজে বের করার জন্য সব জায়গায় যাওয়ার সাহস করে। আরব কিছু বলল না, কিন্তু প্রথমবার সে তার হাত বাড়িয়ে পুতুলটাকে ধীরে ধীরে স্পর্শ করল। বাচ্চাটির হাতের নরম স্পর্শ প্রিয়াকে কাঁদিয়ে দিতে চাইছিল। গেট থেকে গাড়ির ইঞ্জিনের আওয়াজ এলো। বিক্রম তাড়াতাড়ি ফিরে এসেছিল। আরব সঙ্গে সঙ্গে পেছনে সরে গেল আর টেডি বিয়ারটাকে ধরল। প্রিয়া উঠল আর বিক্রমের পরীক্ষামূলক দৃষ্টির মুখোমুখি হল। সে এগিয়ে গেল। তার দৃষ্টি তার ছেলের টেডি বিয়ারে লেগে থাকা ঘাসের ওপর পড়ল। তুমি একে এখানে কেন এনেছিলে? প্রিয়া সরাসরি জবাব দিল, জি, বাচ্চার তাজা বাতাসের প্রয়োজন। আমরা শুধু বাগানে ছিলাম, অন্য কোথাও যাইনি। বিক্রম তার ছেলেকে আর তারপর প্রিয়াকে দেখল। তার চোখ যেন কিছু পরিমাপ করছিল, কিন্তু শেষে সে শুধু এটুকুই বলল, পরের বার আগে জানিয়ে দিও। সে ফিরল আর আরবকে ভেতরে নিয়ে গেল। প্রিয়া বাগানে দাঁড়িয়ে রইল। দরজা বন্ধ হওয়ার আওয়াজ শুনল আর তার হৃদয়ে একটি নীরব দৃঢ় সংকল্প জাগল। সে আরবের জগতের একটি খুব ছোট অংশকে স্পর্শ করেছিল, আর সে জানত যে খুব শীঘ্রই বাবা আর ছেলের মাঝে ঠান্ডা জগৎকে ভাঙতে হবে, যাতে আলো ভেতরে আসতে পারে। সেই দিন মুম্বাইয়ে হঠাৎ আবহাওয়া পাল্টে গেল। দুপুরের গুমোট গরমের পর কালো মেঘ ছেয়ে গেল। বাংলোর গাছগুলোর মধ্যে দিয়ে জোরে বাতাস বইতে লাগল। প্রিয়া ঘরে কাপড় ভাঁজ করছিল যে সে রান্নাঘর থেকে শ্রীমতী শোভার আওয়াজ শুনতে পেল। প্রিয়া, মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি হবে। একবার দেখো তো আরভের বাড়ির জানালা বন্ধ আছে কিনা। প্রিয়া দ্রুত ওপরের দিকে ছুটে গেল আর ছেলেটির ঘরে উঁকি মারল। আরব টেবিলে বসেছিল। সেই নতুন কমিক্সে ডুবেছিল যা প্রিয়া তাকে কালকে দিয়েছিল। বাইরে বৃষ্টির প্রথম ফোঁটা কাচের ওপর টপ টপ করে পড়তে শুরু করেছিল। প্রিয়া আস্তে করে জানালার খিল বন্ধ করল আর হাসল। আজ আবহাওয়া খুব আলসে, কাউকে বাইরে খেলতে দিতে চায় না। আরব এক মুহূর্তের জন্য ওপরে দেখল। তার ঠোঁট কিছু বলার জন্য নড়ল, কিন্তু তারপর সে চুপ হয়ে গেল। কয়েক মিনিট পরেই বৃষ্টি মুষলধারে পড়তে শুরু করল। বাতাস আর বজ্রপাতের শব্দ একে অপরের সাথে মিশছিল। পুরো বাংলোটা হালকা হলুদ আলোয় ডুবেছিল, যতক্ষণ না একটা শুকনো খট আওয়াজ হল। আলো নিভে গেল, পাখা বন্ধ হয়ে গেল, এয়ার কন্ডিশনারের আওয়াজও বন্ধ হয়ে গেল। শুধু বাইরে বৃষ্টি আর বাতাসের আওয়াজ বাকি রইল। কারেন্ট চলে গেল। শ্রীমতী শোভা নিচ থেকে আওয়াজ দিলেন। প্রিয়া আরভের কাঁধে হাত রেখে তাকে শান্ত করল। কোনো ব্যাপার না বেটা, হয়তো জোরে বৃষ্টির জন্য এমন হয়েছে।
কিন্তু বাচ্চাটার হাত ঠান্ডা আর কাঁপছিল। বাইরে বিদ্যুতের ঝলক তার ভয় পাওয়া বড় চোখগুলোকে পরিষ্কার দেখিয়ে দিল। প্রিয়ার শ্রীমতী শোভার কথা মনে পড়ল। মা চলে যাওয়ার পর থেকে আরভের অন্ধকারে খুব ভয় লাগে। সে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলো, আলমারি থেকে একটা ছোট টর্চ বের করল, আর ঘরটা একটা উষ্ণ হলুদ বৃত্তে আলোকিত হয়ে গেল। দেখেছ, আমাদের কাছে একটা মিনি সূর্য আছে। প্রিয়া একটু মজা করার চেষ্টা করল। আরব তখনও তার হাত শক্ত করে ধরেছিল। করিডরের শেষে দরজা জোরে খুলল। বিক্রম সিং ভেতরে এলো। তার শার্ট বৃষ্টির কারণে ভিজেছিল। সে প্রিয়াকে আর তারপর তার ছেলেকে দেখল। ব্যাকআপ পাওয়ার কিছু মিনিটের মধ্যেই শুরু হয়ে যাবে, চিন্তা করো না। বাচ্চাটার অন্ধকারে ভয় লাগে। প্রিয়া আস্তে করে বলল, আমার মনে হয় যে আমাদের কিছুক্ষণ তার সাথে থাকা উচিত। বিক্রম দেখল, তার ভ্রু সামান্য কুচকাল। হয়তো সে তখনও দূরত্ব বজায় রাখতে চাইছিল, কিন্তু তারপর সে মাথা নাড়ল। আমি এখানেই থাকব। প্রিয়া টর্চটা টেবিলের ওপর রাখল, যাতে আলো ছাদে পড়ে। বাইরে বজ্রপাত প্রতিধ্বনিত হচ্ছিল, আর বৃষ্টি জানালার কাচের ওপর পড়ছিল। শ্রীমতী শোভা একটা গরম চায়ের কেটলি নিয়ে এলেন। ওটা শেলফে রাখলেন আর চুপচাপ নিচে চলে গেলেন। পরিবেশ নীরব ছিল, শুধু বৃষ্টির আওয়াজ ছিল। প্রিয়া কার্পেটে বসে গেল আর তার কাপড়ের ব্যাগ থেকে আপ্পু হাতির পুতুলটা বের করল। আপ্পু এমন বৃষ্টি কখনো দেখেনি। সে জিজ্ঞেস করছে, বৃষ্টি কি বাড়ির রাস্তা খেয়ে ফেলবে? সে পুতুলের কাঁপানো গলায় বলল, যদি বাড়ির রাস্তা হারিয়ে যায় তো? আরব চোখের পলক ফেলল আর তারপর ধীরে ধীরে মাথা নাড়ল। না, বৃষ্টি শুধু ভিজিয়ে দেয়। আওয়াজটা এত মৃদু ছিল যে প্রিয়াকে শোনার জন্য কান পাততে হল। কিন্তু এটাই ছিল প্রথমবার যখন সে ছেলেটাকে একটা পুরো বাক্য বলতে শুনল। প্রিয়া খুশি হয়ে হাসল। বিক্রমও সামান্য অবাক হয়ে গেল। তার চোখগুলোতে একটা চঞ্চল্য হল। সে বিছানার কিনারায় বসে গেল, দুজনকেই দেখতে থাকল। বেটা, বাবা এখানে আছে, ভয় পাওয়ার কিছু নেই, সে বলল। তার আওয়াজ গভীর কিন্তু আগের চেয়ে বেশি উষ্ণ ছিল। আরব তার দিকে তাকালো আর তারপর পুতুলটার দিকে। আপ্পু কি এখানে থাকতে পারে? প্রিয়া মাথা নাড়ল, নিশ্চয়ই। তারা প্রায় আধ ঘন্টা এভাবেই বসে থাকল। টর্চের আলো ছাদে একটা কৃত্রিম চাঁদের মতো জ্বলছিল। বিক্রম তার ছেলেবেলার কিছু গল্প শোনাল, যখন সে স্কুল থেকে ফেরার সময় বৃষ্টিতে আটকে গিয়েছিল। আর প্রিয়া কিছু মজার কথা যোগ করে আরবকে হাসালো। ব্যাকআপ পাওয়ার চালু হয়ে গেল আর ঘরটা হলুদ আলোয় উষ্ণ হয়ে গেল। বিক্রম উঠল আর এক মুহূর্তের জন্য প্রিয়াকে দেখল। এই সময় ওর সাথে থাকার জন্য ধন্যবাদ। তার আওয়াজ মৃদু ছিল, স্বাভাবিক ঠান্ডা ভাব থেকে একদম আলাদা। প্রিয়া আস্তে করে জবাব দিল, আমি শুধু সেটাই করেছি যেটা করা উচিত ছিল। সেই রাতে যখন সবাই নিজের ঘরে চলে গেল, বিক্রম লিভিং রুমে একা বসে ঠান্ডা চা পান করছিল। তার মনে আরবের পুতুলের সাথে হাসা আর প্রথমবারের মতো কথা বলার ছবি বারবার ঘুরছিল। তার সেই দিনগুলো মনে পড়ল যখন অন্যান্যার চলে যাওয়ার পর আরব শুধু এক জায়গায় বসে থাকত। তার চোখগুলো নিষ্প্রাণ ছিল। সে নিজেকে বলেছিল যে তাকে শক্তিশালী থাকতে হবে, তার ছেলেকে সুরক্ষিত রাখার জন্য সবকিছু নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু হয়তো সে ভুলে গিয়েছিল যে সুরক্ষা উষ্ণতার জায়গা নিতে পারে না। প্রিয়া তার ছোট ঘরে নিজের ডায়েরি খুলল আর লিখল, কারেন্ট চলে যাওয়ার রাত। প্রথমবার বাচ্চাটা একটা পরিষ্কার বাক্য বলল, কোনো উঁচু প্রযুক্তির কারণে নয়, শুধু সাথে থাকার কারণে। বাইরে বৃষ্টি থেমে গিয়েছিল, ভেজা রাস্তাগুলো আলোয় ঝলমল করছিল, আর কোথাও এই বাড়িতে হৃদয়ের একটা দরজা সামান্য খুলে গিয়েছিল। পরের দিন সকালে যখন প্রিয়া ব্রেকফাস্ট সাজাচ্ছিল, শ্রীমতী শোভা রান্নাঘরে এলেন। তার হাতে একটা রঙিন খবরের কাগজ ছিল। প্রিয়া, আমি এইমাত্র সিমলার একটি থেরাপি সেন্টার সম্পর্কে তথ্য পেয়েছি। লোকেরা বলে যে সেখানে সঞ্জিত, কার্যকলাপ আর পশুর যত্নকে মিশিয়ে একটা পদ্ধতি ব্যবহার করা হয় যাতে বাচ্চারা মনস্তাত্ত্বিক আঘাত থেকে বেরিয়ে আসতে পারে। আমার মনে হয় যে আরব। তিনি থামলেন আর পরীক্ষামূলক দৃষ্টিতে প্রিয়ার দিকে তাকালেন। প্রিয়া হাত মুছল আর সাবধানে খবরের কাগজটা নিল। কেন্দ্রের সম্পর্কে মোটা অক্ষরে লেখা ছিল, উজ্জ্বল ফুলের বাগানের মাঝে একে অপরের হাত ধরা বাচ্চাদের ছবি ছিল, যারা গোল্ডেন রিট্রিভার কুকুরদের সাথে হাসছিল। কাঠের বারান্দায় গিটারের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। সে সঙ্গে সঙ্গে খুব আলাদা কিছু অনুভব করল, এমন একটা জায়গা যা কেবল সুস্থ করে না বরং জীবনকেও জাগিয়ে তোলে। কিন্তু শ্রীমতী শোভা গভীর নিঃশ্বাস নিলেন। আমার মনে হয় না যে বিক্রম রাজি হবে। তুমি তার স্বভাব জানো, যে জিনিস তার নিয়ন্ত্রণের বাইরে থাকে সেটা তাকে চিন্তিত করে তোলে। দুপুরে প্রিয়া চেষ্টা করার সিদ্ধান্ত নিল। সে বিক্রমের কোম্পানি থেকে ফেরার অপেক্ষা করল, যখন সে তখনও স্যুট আর টাইতে ছিল। বিক্রমজি, সে কথা শুরু করল, আমি সিমলার একটা জায়গা সম্পর্কে কথা বলতে চাই যা আরবকে সাহায্য করতে পারে।
এটা খুব বেশি দূরে নয়। আমার মনে হয় এটা একটা সুযোগ হতে পারে। বিক্রম তার ফাইল থেকে মাথা তুলল। তার চোখ সামান্য কুচকালো। শিমলা, আমি আমার ছেলের জন্য মুম্বাইয়ের সবচেয়ে ভালো মনস্তাত্ত্বিকদের কাজে রেখেছি। তোমার কি মনে হয় যে পশুর যত্ন করার জায়গা কি পাল্টে দেবে? আমি এটা বলছি না যে এটা সবকিছু পাল্টে দেবে। প্রিয়া নিজের আওয়াজ শান্ত রাখল। কিন্তু কখনো কখনো বাচ্চাদের একটা বন্ধ থেরাপি রুমার প্রয়োজন হয় না। তাদের স্বাধীনতা, অনুসন্ধান আর বিশ্বাসের অনুভূতি চাই। আমার বিশ্বাস যে সেই জায়গাটা সাহায্য করতে পারে। বিক্রম চেয়ারে পেছনে হেলান দিল। কিছু মুহূর্ত চুপ থাকল। তোমার বিশ্বাস আছে নাকি তুমি তোমার ভাগ্য পরীক্ষা করতে চাও? প্রিয়া সরাসরি তার চোখে দেখল। আমার আরবের ওপর বিশ্বাস আছে। আমার বিশ্বাস যে সে আরও এগিয়ে যেতে পারে। কিন্তু যদি আমরা তাকে দেওয়ালের ভেতরেই রাখি, তবে আমরা কখনো জানতে পারব না যে তার আসল সীমা কোথায়। বিক্রমের চোখে একটা চাঞ্চল্য হল। সে কখনো কাউকে তার ছেলের সম্পর্কে এমন আওয়াজে কথা বলতে শোনেনি যার মধ্যে না দয়া ছিল না আদেশ, শুধু শুদ্ধ বিশ্বাস ছিল। শেষে সে ধীরে ধীরে মাথা নাড়ল। ঠিক আছে, আমরা চেষ্টা করছি। 3 দিন পর তারা বেরিয়ে পড়ল। এসইউভি শহর থেকে বেরিয়ে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তাগুলোতে চলতে শুরু করল। আরও পেছনের সিটে বসেছিল। টেডি বিয়ার ধরেছিল আর তার চোখগুলো জানালা দিয়ে বাইরে দেখছিল। প্রিয়া তার পাশে বসে তাকে সবুজ চা বাগান আর দূর থেকে দেখা যাওয়া সাদা ঝর্ণা দেখাচ্ছিল। দুপুরে তারা পৌঁছাল। থেরাপি সেন্টারটা দেবদারু বনের মাঝে একটা ছোট গ্রামের মতো লাগছিল। লাল ছাদওয়ালা কাঠের বাড়ি, পাথর দিয়ে বাঁধানো রাস্তা আর পাশে একটা ঝর্ণা বইছিল। একজন যুবতী মেয়ে নীল জ্যাকেটে উষ্ণভাবে হেসে তাদের স্বাগত জানাল। প্রকাশের বাড়িতে আপনাকে স্বাগত। আমি মায়া, আর আমি আরফের সাথে থাকব। মায়া তাদের ঘোরাতে নিয়ে গেল। সূর্যমুখী ফুলের উজ্জ্বল হলুদ বাগান, পরিচ্ছন্ন আস্তাবল আর সঙ্গীত বাদ্যযন্ত্রে ভরা একটি খেলার মাঠ। আরব একটা গোল্ডেন রিট্রিভার কুকুরের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল, যেটা নিজের লেজ নাড়াচ্ছিল। আর তারপর হঠাৎ সে নিজের হাত বাড়িয়ে তার চুলগুলো ধীরে ধীরে স্পর্শ করল। প্রিয়া দেখল যে বিক্রমের চোখ সামান্য বড় হয়ে গেল, যেন সে যা দেখল তাতে তার বিশ্বাস না হয়। সন্ধ্যায় তারা কাঠের ঘরে রাতের খাবার খেল। খাবারটা সাধারণ কিন্তু সুগন্ধি ছিল। কুমড়োর স্যুপ, লেবুর পাতায় ভাজা মুরগি আর রসুনে ভাজা বুনো সবজি। আরব বিক্রম আর প্রিয়ার মাঝে বসেছিল। কখনো কখনো অন্য বাচ্চাদের দেখছিল আর তারপর খেতে শুরু করছিল। পরিবেশ আগের চেয়ে বেশি হালকা ছিল। কার্যকলাপগুলোতে অংশ নেওয়ার প্রথম দিন আরব তখনও ইতস্তত করছিল, কিন্তু যখন সে বাচ্চাদের একটা দলের সাথে ঘুড়ি ওড়ানোর সুযোগ পেল, তখন সে বেশি হাঁটা শুরু করে দিল। সুতোটা শক্ত করে ধরেছিল আর নিজের চোখ দিয়ে নীল ঘুড়িটাকে উঠতে দেখছিল। বিক্রম দূর থেকে চুপচাপ দেখতে থাকল। তার ঠোঁট হালকা করে বেঁকে গেল। সেই দুপুরে প্রিয়া আর বিক্রম কাঠের বেঞ্চে বসে তাদের ছেলেকে খেলতে দেখছিল। বিক্রম হঠাৎ বলল, হয়তো আমি ভুল ছিলাম যখন ভেবেছিলাম যে কেবল নিয়ন্ত্রণই যথেষ্ট। কিন্তু প্রিয়া, সে থামল। তার চোখ তখনও আরভের দিকে ছিল। আমার ভয় হয় যে যদি কোনোদিন আমি ওকে ছেড়ে দিই তো সে আবার ভেঙে পড়বে। প্রিয়া মাথা ঝুঁকালো। আপনাকে তাকে ছেড়ে দিতে হবে না। আপনাকে শুধু আপনার হাত বাড়িয়ে তার সাথে হাঁটতে হবে, শুধু এতটুকুই। তাদের দৃষ্টি মিলল। আর কিছু বলার প্রয়োজন ছিল না। কিন্তু সেই মুহূর্তে বিক্রম জানত যে সে এই সফরে আর একা নেই। আর কোথাও সিমলার দেবদারু বনের মাঝে সেই 3 জনের জন্য একটা নতুন দরজা খুলে যাচ্ছিল। সিমলায় চতুর্থ দিনের সকালের আকাশ এমন পরিষ্কার ছিল যেন রাতের হালকা বৃষ্টির পর ধুয়ে গেছে। সূর্যের রশ্মি দেবদারু গাছগুলোর মধ্যে দিয়ে ছেকে এসে কেন্দ্রের লনের দিকে যাওয়া পাথরের রাস্তায় সোনালি রেখা তৈরি করছিল। প্রিয়া তাড়াতাড়ি উঠল, জানালা খুলল আর একটা গভীর নিঃশ্বাস নিল। ঠান্ডা বাতাস ভেতরে এলো, যার মধ্যে দেবদারুর হালকা সুগন্ধ আর পাখিদের কিচিরমিচির ছিল। আজকের শিডিউল অনুযায়ী আরাফকে বাচ্চাদের একটা দলের সাথে একটা কার্যকলাপ সেশনে অংশ নিতে হতো। প্রিয়া জানত যে এটা একটা গুরুত্বপূর্ণ ধাপ। মা চলে যাওয়ার পর থেকে আরাফ কখনোই নিজের ইচ্ছে মতো বেশি পা হাঁটেনি। সে প্রায়শই বসে থাকত বা শুধু কিছু পা হেঁটে থেমে যেত, যেন তার ভয় যে যদি সে খুব দূরে চলে যায় তো সবকিছু গায়েব হয়ে যাবে। যখন প্রিয়া ডাইনিং রুমে এলো তো বিক্রম আগে থেকেই টেবিলে বসেছিল, কফির কাপ ধরেছিল। সে একটা হালকা ধূসর রঙের সোয়েটার পরেছিল আর তার চোখগুলো চিন্তায় মগ্ন ছিল। তাকে দেখে সে শুধু ধীরে ধীরে মাথা নাড়ল। এখানে আসার পর থেকে বিক্রম তার ফোন কম চেক করেছিল আর এর বদলে তার ছেলেকে দেখার জন্য বেশি সময় কাটিয়েছিল। আরাফ মায়ার সাথে ভেতরে এলো। তার হাতে তখনও বাদামি রঙের টেডি বিয়ার ছিল।
তার দৃষ্টি দ্রুত প্রিয়ার দিকে গেল আর তারপর নিচে ঝুঁকে গেল। প্রিয়া হেসে চেয়ার টেনে নিল। ব্যাটা, এখানে বসে ব্রেকফাস্ট করো। আজ আমাদের কাছে সিমলার স্ট্রবেরি জ্যামের সাথে গরম কুরকুরে রুটি আছে। ব্রেকফাস্টের পর সব বাচ্চাদের একটা বড় লনে নিয়ে যাওয়া হলো। লনের মাঝে প্রায় 10 মিটার লম্বা একটা দড়ি মাটিতে রাখা ছিল, যাতে বাচ্চারা সেটার ওপর হেঁটে ভারসাম্য তৈরি করতে শিখতে পারে। আশেপাশে কিছু গোল্ডেন রিট্রিভার কুকুর খুশি হয়ে ঘেউ ঘেউ করতে করতে দৌড়াচ্ছিল। প্রিয়া আরাফের পাশে হাঁটু গেড়ে বসল। তুমি সেই দড়িটা দেখতে পাচ্ছ? আজ আমরা সেটার উপর হাঁটার চেষ্টা করব। তাড়াতাড়ি করার প্রয়োজন নেই, শুধু একটা পা। আরফ দড়িটাকে আর তারপর নিজের পাগুলোকে দেখল। সে ঠোঁট চেপে ধরল আর চুপ থাকল। বিক্রম কিছু মিটার দূরত্বে দাঁড়িয়েছিল। তার হাত পকেটে ছিল আর তার চোখগুলো উত্তেজিত ছিল, কিন্তু সে হস্তক্ষেপ করল না। মায়া এগিয়ে এলো আর আস্তে করে নিজের হাত আরফের কাঁধে রাখল। তুমি ম্যাক্সকে দেখতে পাচ্ছ? সে সবচেয়ে বড় গোল্ডেন রিট্রিভারের দিকে ইশারা করল, যেটা দড়ির অন্য প্রান্তে বসে অপেক্ষা করছিল। যদি তুমি সেখানে পর্যন্ত হাঁটো তো ম্যাক্স তোমাকে একটা উপহার দেবে। আরব উপরে দেখল। ম্যাক্স সত্যিই একটা সবুজ রাবারের বল মুখে চেপেছিল। তার লেজ ক্রমাগত নড়ছিল, আর ছেলেটির দৃষ্টি স্বাভাবিকের চেয়ে বেশি সময় ধরে সেটার উপর স্থির ছিল। প্রিয়া বুঝে গেল যে এটা এমন একটা মুহূর্ত যেখানে তাড়াহুড়ো করা যেতে পারে না। তুমি একা ন, প্রিয়া বলল। আমি তোমার সাথে হাঁটব। তোমাকে শুধু পা বাড়াতে হবে আর আমি তোমার হাত ধরব। আরব কিছুক্ষণ ইতস্তত করল, আর তারপর ধীরে ধীরে মাথা নাড়ল। প্রিয়া তার হাত ধরল, ছোট আর ঠান্ডা। সে ধীরে ধীরে হাঁটল, আরবের প্রতিটি পদক্ষেপের অপেক্ষা করতে থাকল। 1, 2, 3। প্রতিটি পা একটা লড়াইয়ের মতো ছিল। বিক্রম স্থির দাঁড়িয়েছিল। তার হাত শক্ত করে বাঁধা ছিল, আর তার চোখ তার ছেলের দিক থেকে সরছিল না। পঞ্চম ধাপে আরবের ভারসাম্য সামান্য বিগড়াল। প্রিয়া তাড়াতাড়ি তার হাত শক্ত করে ধরল আর তাকে স্থির রাখল। কোনো ব্যাপার না, আমরা এগিয়ে যাচ্ছি, সে ফিসফিস করে বলল। আরব জোরে নিঃশ্বাস নিল আর এগিয়ে গেল। যখন শুধু 1 মিটারের দূরত্ব বাকি ছিল তো ম্যাক্স জোরে ঘেউ ঘেউ করল আর কাছে এসে তার লেজ নাড়াতে নাড়াতে বলটাকে আরবের ঠিক সামনে রেখে দিল। ছেলেটা অজান্তে নিজে ঝুঁকে সেটা নেওয়ার জন্য নিজের হাত বাড়াল, আর সেই মুহূর্তেই তার অন্য হাতটা প্রিয়ার হাত থেকে ছেড়ে গেল, আর শেষ ধাপটা সে নিজেই পুরো করল। বিক্রম ধীরে ধীরে নিঃশ্বাস নিল। তার চোখে এমন কিছু ঝলকালো যা বিস্ময় আর অবর্ণনীয় অনুভূতির মিশ্রণ ছিল। সেখানে দাঁড়িয়ে থাকা কর্মচারী আর কিছু বাবা মায়ের হাততালির শব্দ প্রতিধ্বনিত হল। আরব বল ধরল আর প্রিয়ার দিকে ঘুরে তাকাল। কিছু বলল না, কিন্তু তার চোখগুলো উদিত সূর্যের মতো ঝলমল করছিল। প্রিয়া তার পাশে হাঁটু গেড়ে বসল। দেখেছ তুমি নিজেই শেষ পর্যন্ত হেঁটে গেলে। আরব ঠোঁট চেপে ধরল আর তারপর হঠাৎ আস্তে করে প্রায় ফিসফিস করে বলল, ধন্যবাদ দিদি। প্রিয়ার গলা ধরে এলো। বিক্রম এগিয়ে গেল, নিচে ঝুঁকে তার ছেলেকে দেখল। আমার তোমার উপর খুব গর্ব হচ্ছে, সে বলল। তার আওয়াজ গভীর কিন্তু হালকা কাঁপছিল। আরব তার দিকে তাকালো, তার চোখে সামান্য ইতস্তত ভাব ছিল, আর তারপর সে ধীরে ধীরে মাথা নাড়ল। দুপুরে 3 জন কেন্দ্রের চারপাশে ঘুরল। বিক্রম বলল, কিন্তু কখনো কখনো তার দৃষ্টি প্রিয়ার ওপর স্বাভাবিকের চেয়ে বেশি সময় ধরে স্থির থাকত যেন। সে শব্দ খুঁজছিল। যখন তারা দেবদারু গাছের নিচে কাঠের বেঞ্চে বিশ্রাম নিতে বসল তো বিক্রম বলল, আমি ভাবতাম যে আমি আমার ছেলের জন্য সবচেয়ে ভালো জিনিস এটা করতে পারি যে আমি তাকে সব ঝুঁকি থেকে বাঁচাব, কিন্তু হয়তো আমি তাকে খুব শক্ত করে ধরে রেখেছিলাম। প্রিয়া তার দিকে তাকালো। শক্ত করে ধরা খারাপ নয়, কিন্তু কখনো কখনো আমাদের বাচ্চাকে পা বাড়াতে দিতে হয়, যদিও সেই পাগুলো কাঁপতে থাকা পা হয়। বিক্রম জবাব দিল না, শুধু দূরে দেখতে থাকল, যেখানে আরব ম্যাক্সের সাথে বল খেলছিল। সেই মুহূর্তে সে বুঝতে পারল যে আজ কেবল আরবই একটা নতুন রাস্তা পার করেনি, বরং সে নিজেও সেই দেওয়াল থেকে বেরিয়ে এসেছে যা সে অনেক বছর ধরে তৈরি করে রেখেছিল। সিমলায় ৬ষ্ঠ দিনের সকালের শুরু হল কুয়াশার পাতলা পর্দা ভেদ করে আসা দুর্বল সূর্যের রশ্মি দিয়ে। ঠান্ডা বাতাস সবকিছু ধীর করে দিয়েছিল। প্রিয়া আরবের সাথে ফুলের বাগানে থেরাপি সেশনের জন্য যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল যে হঠাৎ আকাশ কালো হয়ে গেল। কালো মেঘ এত দ্রুত ছেয়ে গেল যে মনে হল যেন শুকনো আবহাওয়ার মাঝে কোনো ঝড় আসতে চলেছে। বিক্রম সেই সময় কাঠের ঘরের বারান্দায় কিছু দাপ্তরিক কাগজপত্র পড়ছিল। সে ওপরে দেখে ভ্রু কুঁচকাল। হয়তো আজ ওকে ঘরের ভেতরেই রাখা উচিত, এই আবহাওয়া। সে নিজের কথা পুরোও করতে পারেনি যে একটা জোরে বজ্রপাত আকাশকে চিরে দিল, আর সঙ্গে সঙ্গে পেছনের উঠোন থেকে কুকুরদের ঘেউ ঘেউ করার আওয়াজ আসতে লাগল।
আরব প্রিয়ার সাথে বারান্দায় কাঠের চেয়ারে বসেছিল। বজ্রপাতের শব্দ শুনে সে চমকে গেল আর নিজের টেডি বিয়ারকে বুকে চেপে ধরল। প্রিয়া নিচে ঝোঁকে তাকে শান্ত করল। কোনো ব্যাপার না বেটা, শুধু মেঘ ডাকছে। কিন্তু ছেলেটার চোখগুলো উদাস ছিল আর তার শ্বাসপ্রশ্বাস দ্রুত হয়ে গেল। 1 মিনিটেরও কম সময়ে আরবের পুরো শরীর কাঁপতে শুরু করল আর তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। প্রিয়া সঙ্গে সঙ্গে অস্বাভাবিক লক্ষণগুলো চিনতে পারল। বিক্রমজি, মনে হচ্ছে বাচ্চার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে চিৎকার করল আর ঘাবড়ে গিয়ে ছেলেটাকে নিজের কোলে তুলে নিল। বিক্রম লাফিয়ে দাঁড়াল। সঙ্গে সঙ্গে ডাক্তারকে ডাকো। তার আওয়াজ জোরে আর ঠান্ডা ছিল, কিন্তু তার চোখে ঘাবড়ে যাওয়ার ভাব ছিল। মায়া কাছেই ছিল, সে ফোন করার জন্য দৌড়ে গেল। প্রিয়া আরফকে নিজের বাহুতে ধরে রেখেছিল। সে বাচ্চার শরীরের আঁকড়ে যাওয়া আর তার ঠোঁট ফ্যাকাশে হয়ে যাওয়া পরিষ্কার অনুভব করছিল। আরফ, আমার কথা শোনো, আস্তে আস্তে নিঃশ্বাস নাও, আস্তে আস্তে। সে এই কথা বলতে বলতে তার পিঠ চাপড়ে দিচ্ছিল। বিক্রম হাঁটু গেড়ে বসল আর তার ছেলের হাত শক্ত করে ধরল। বেটা, বাবা এখানে আছে, কিছু হবে না, তুমি ঠিক হয়ে যাবে। কিন্তু হালকা কাঁপুনি প্রিয়ার হৃদয়কে ডুবিয়ে দিল। কেন্দ্রের ডাক্তার একটি মেডিকেল কিট নিয়ে দৌড়ে এলেন। তিনি তাড়াতাড়ি হৃদস্পন্দন পরীক্ষা করলেন আর ছেলেটাকে সঙ্গে সঙ্গে মেডিকেল রুমে নিয়ে যেতে বললেন। এটা অ্যাকিউট স্ট্রেস রিঅ্যাকশন, এটা আগের শ্বাসকষ্টের রোগের সাথে যুক্ত হতে পারে, তাড়াতাড়ি করো। বিক্রম আরফকে নিজের বাহুতে তুলে নিল। তার হাত শক্ত করে বাঁধা ছিল কিন্তু কাঁপছিল। প্রিয়া পেছনে পেছনে দৌড়ে গেল, তার হৃদয় জোরে ধরফর করছিল। মেডিকেল রুমে ডাক্তার বাচ্চাটির নাকে অক্সিজেন মাস্ক লাগালেন। এর শ্বাসের গতি স্থির রাখো, পরের 5 মিনিট প্রতিক্রিয়া দেখো। প্রিয়া বিছানার পাশে বসল আর আরবের হাত ধরেছিল। আমি এখানে আছি, তোমাকে অন্ধকার বা বজ্রপাত থেকে ভয় পেতে হবে না, শুধু আমার আওয়াজ শোনো। বিক্রম বিছানার মাথার দিকে দাঁড়িয়েছিল। তার চোখ তার ছেলের দিক থেকে সরছিল না, তার কপালে ঘাম ছিল। 3য় মিনিটে আরবের শ্বাস প্রশ্বাস নিয়মিত হতে শুরু করল আর তার মুখ কম ফ্যাকাশে হয়ে গেল। বিক্রম স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু তার ছেলের হাত ছাড়ল না। যদি আমি ওকে হারিয়ে দিতাম, সে বিড়বিড় করল যেন নিজের সাথে কথা বলছিল। প্রিয়া ওপরে দেখে সরাসরি তার চোখে দেখল। আপনি তাকে হারাবেন না, কিন্তু আপনাকে বুঝতে হবে, বাচ্চাকে কাঁচের খাঁচায় রাখলে সে সুরক্ষিত হয় না। বাইরের দুনিয়ায় বজ্রপাত আছে, বৃষ্টি আছে আর বিস্ময়ও আছে, কিন্তু এমন জিনিসও আছে যা তাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে। বিক্রম অনেকক্ষণ চুপ থাকল, শুধু হৃদস্পন্দন মাপার মেশিনের নিয়মিত আওয়াজ আসছিল। কিছুক্ষণ পর আরব চোখ খুলল। তার দৃষ্টি ক্লান্ত ছিল, কিন্তু তবুও তাদের দুজনের হাত ধরেছিল। বিক্রম নিচে ঝুঁকল। বাবা এখানে আছে, তুমি খুব সাহসী। প্রথমবার সে তার অনুভূতি লুকিয়ে রাখার চেষ্টা করল না আর নিজের আওয়াজকে ভারী হতে দিল। ডাক্তার উপসংহার টানলেন যে সংকট কেটে গেছে, কিন্তু 24 ঘণ্টা পর্যন্ত নজর রাখার পরামর্শ দিলেন। বিক্রম মাথা নাড়ল আর তারপর প্রিয়ার দিকে ঘুরল, বলল, ধন্যবাদ। যদি তুমি না থাকতে। সে থামল, কিন্তু তার চোখ বাকি সব বলে দিল। সেই রাতে বিক্রম তার ছেলের সাথে মেডিকেল রুমে থাকল। প্রিয়া কোণে একটা চেয়ারে বসেছিল, কখনো কখনো বাচ্চার কম্বল ঠিক করে দিচ্ছিল। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এখন বজ্রপাত ছিল না, শুধু আরবের নিয়মিত শ্বাসের আওয়াজ সেই দুজনের মাঝে ছিল, যাদের মাঝের দূরত্ব এখন আর আগের মতো ছিল না। বিক্রম চুপচাপ সেই বছরগুলো সম্পর্কে ভাবছিল, যখন সে নিজের হৃদয় বন্ধ করে নিয়েছিল, নিজের ছেলের জন্য আর অন্য কারোর জন্য। কিন্তু আজ রাতে সে জানত যে সে এভাবেই থাকতে পারে না, আর হয়তো প্রিয়াই সেই মানুষ ছিল যিনি সেই দরজাটা খুলেছিল। সেই সংকটের 1 সপ্তাহ পর আরফের শরীর বেশ ভালো হয়ে গিয়েছিল, তার মুখ গোলাপি হয়ে গিয়েছিল, আর যখনই সে ম্যাক্স বা কেন্দ্রের অন্য বাচ্চাদের খেলার জন্য ডাকতে দেখত, তো তার চোখগুলো ঝলমল করে উঠত। এমনকি সে কারো সাহায্য ছাড়াই লনের চারপাশে হাঁটতে পারত, হাতে সবুজ রাবারের বলটাকে একটা জয়ের প্রতীকের মতো ধরেছিল। সিমলায় শেষ সকালের আকাশ অদ্ভুতভাবে পরিষ্কার ছিল। সূর্যের লম্বা রশ্মি সূর্যমুখী ফুলের হলুদ বাগানের ওপর পড়ছিল। প্রিয়া জিনিসপত্র প্যাক করছিল যে বিক্রম ভেতরে এলো, হাতে একটা গরম চায়ের কাপ ছিল। আমরা আজ দুপুরে মুম্বাই ফিরব, আমি ডাক্তার আর মায়ার সাথে কথা বলেছি। তারা বলল যে আরব বাড়িতে থেরাপি চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। প্রিয়া উপরে দেখল আর শেষ শার্টটা সুটকেসে রাখল। আপনার মনে হয় যে বাচ্চাটা ঠিক থাকবে? বিক্রম 1 মুহূর্তের জন্য চুপ থাকল। এখন আমি ভাবি না, বরং বিশ্বাস করি, আর সেই বিশ্বাসের একটা অংশ তোমার কারণে। এই কথাটায় প্রিয়ার হাত সামান্য থেমে গেল, কিন্তু সে সঙ্গে সঙ্গে জবাব দিল না। এটা কোনো আনুষ্ঠানিক কথা নয়,
এখানে থাকার সময় বিক্রম পাল্টে গিয়েছিল। এখন সে কেবল শিডিউল আর প্রেসক্রিপশন দেখতে থাকা মানুষ ছিল না, বরং সে দেবদালু গাছের নিচে বসে তার ছেলের কথা শুনত, যদিও সেই কথাগুলো কিছু ভাঙা ভাঙা বাক্যই হোক না কেন। আরব হাসতে হাসতে ভেতরে এলো। প্রিয়া দিদি, ম্যাক্স আপনাকে খুঁজছে। সে তার হাত ধরে তাকে উঠোনে টেনে নিল। ম্যাক্স সেখানে বসেছিল, মুখে সূর্যমুখীর একটা ডাল চেপেছিল। প্রিয়া সেটা নিল আর নিচে ঝুঁটে কুকুরটার মাথায় হাত বুলিয়ে দিল। আরব পাশে দাঁড়িয়েছিল। প্রথম দিনের মতো ভয় পাওয়া ছিল না। বিক্রম এই দৃশ্য দেখে হাসল। সিমলা থেকে দুপুরে গাড়ি বেরিয়ে এলো আর আঁকাবাঁকা পাহাড়ি রাস্তাগুলো পার হল। আরব মাঝে বসেছিল, তার মাথা প্রিয়ার কাঁধে রাখা ছিল আর অন্য হাতটা তার বাবার হাতে ছিল। প্রিয়া সেই উষ্ণতা অনুভব করল। সেই তিনজনের মাঝে একটা অদৃশ্য বাঁধন। মুম্বাই ফেরার পর বিক্রমের বাড়ি তেমনই ছিল, কিন্তু ভেতরের পরিবেশ পাল্টে গিয়েছিল। আরব এখন সঙ্গে সঙ্গে নিজের ঘরে লুকিয়ে যেত না, বরং লিভিং রুমে ঘুরত, কৌতূহল নিয়ে ফুলের তোড়া আর কাপড় দিয়ে ঢাকা পিয়ানো দেখত। প্রিয়া রান্নাঘরে জিনিসপত্র রাখছিল। সে বিক্রমকে বাইরে থেকে বলতে শুনল, আজ রাতে কি খেতে চাও, বাবা বানাবে। প্রিয়া হেসে উঠল, আপনার রান্না করতে আসে? বিক্রম শান্তভাবে জবাব দিল, না, কিন্তু আমি শিখতে পারি। সেই রাতের খাবার সাধারণ ছিল, শুধু পাস্তা, টমেটো সস আর স্যালাড, কিন্তু তিনজন একসাথে খেল। কোনো অদ্ভুত নীরবতা ছিল না। আরব তার যাত্রা সম্পর্কে, ম্যাক্স সম্পর্কে আর কেন্দ্রের খেলাগুলো সম্পর্কে বলল। বিক্রম তাকে থামাল না, শুধু কখনো কখনো আরও প্রশ্ন জিজ্ঞেস করল। প্রিয়া অনুভব করল যে আরবের জন্য জবাবের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল শোনা হওয়ার অনুভূতি। পরের কিছু দিনে বিক্রম বাড়িতে বেশি সময় কাটানোর জন্য নিজের কাজকে ব্যবস্থা করল। সে প্রিয়ার সাথে আরবকে একটা নতুন থেরাপি রুমে নিয়ে গেল, যেখানে সিমলার কেন্দ্রের মতোই অনেক পদ্ধতি ব্যবহার করা হতো। দুপুরে তিনজন প্রায়শই কাছের পার্কে যেত। আরব আরও দূর পর্যন্ত হাঁটার অভ্যাস করত, কখনো কখনো পাড়ার বাচ্চাদের সাথে ফুটবল খেলত। এক-দেড় সন্ধ্যায় যখন সূর্যাস্ত রাস্তাকে সোনালি করে দিয়েছিল, বিক্রম থামল আর প্রিয়াকে দেখল। আমি ভেবেছিলাম যে তুমি শুধু একজন গৃহপরিচারিকা, যাকে আমি সুবিধার জন্য কাজে রেখেছিলাম, কিন্তু তুমি আমাকে আমার ছেলেকে ফিরিয়ে পেতে সাহায্য করেছ। প্রিয়া তাকে দেখে হালকা হাসি দিল। আপনিই সেই যে বাচ্চাকে ফিরিয়ে এনেছেন, আমি তো শুধু আপনাদের দুজনের সাথে ছিলাম। বিক্রম চুপ থাকল, কিন্তু তার চোখ কোনো শব্দের চেয়েও বেশি কিছু বলে দিল। এক উইকেন্ডের সকালে বিক্রম প্রিয়ার জন্য একটা খাম নিয়ে এলো। আমি চাই যে তুমি আনুষ্ঠানিকভাবে আরভের বিশেষ যত্নের সহকারী হয়ে যাও, কেবল বাড়িতে নয়, বরং যখনই আমরা কোথাও যাব। মাইনে দ্বিগুণ হবে। আর সে ইতস্তত করল, যদি তুমি রাজি হও তো তুমি এই পরিবারের অংশ হবে। প্রিয়া খামটা নিল। সেটাকে উষ্ণ আর ভারী দুটোই মনে হল। সে জানত যে এই প্রস্তাব শুধু একটা চাকরি নয়, বরং একটা গভীর বিশ্বাস। বাইরে উঠোন থেকে আরব জোরে আওয়াজ দিল, বাবা, প্রিয়া দিদি, এখানে এসে দেখো আমি কিভাবে দৌড়াই। বিক্রম আর প্রিয়া একসাথে বাইরে এলো। আরব উঠোনের এক প্রান্তে দাঁড়িয়েছিল, আর তারপর হঠাৎ ধীরে ধীরে কিন্তু স্থিরভাবে তাদের দিকে দৌড়াতে শুরু করল, কারো সাহায্য ছাড়াই। প্রতিটি পদক্ষেপ একটা খোলা হাসি ছিল। যখন সে পৌঁছাল তো তাদের দুজনকেই শক্ত করে জড়িয়ে ধরল। প্রিয়া অনুভব করল যে তার চোখ থেকে কখন জল পড়তে শুরু করেছে সে জানতেই পারল না। বিক্রম তার ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরল। তার চোখ প্রিয়ার দিকে ছিল। এখন এটা একজন মালিকের দৃষ্টি ছিল না, বরং এমন একজন ব্যক্তির ছিল যে কৃতজ্ঞ ছিল যে তার পরিবার ঠিক হয়ে গিয়েছিল। সেই সোনালি দুপুরে বাচ্চার হাসির মাঝে প্রিয়া অনুভব করল যে এই সফর এখানে শেষ হয় না, এটা তো এইমাত্র শুরু হয়েছে। এমন একটা সফর যাকে বলে একটা ছেলেকে হাঁটতে শেখালো না, বরং একটা হৃদয়কে আবার ভালোবাসা আর বিশ্বাস করতেও শেখালো। শোনার জন্য আপনার সময় দেওয়ার জন্য ধন্যবাদ। যদি আপনার ভিডিওর বিষয়বস্তু সার্থক মনে হয় তো লাইক, শেয়ার করতে বা নিচে একটি মন্তব্য করতে দ্বিধা করবেন না। আপনার দ্বারা শেয়ার করা প্রতিটি পরামর্শ, প্রতিটি অনুভূতি আমাদের পরের ভিডিওটি আপলোড করতে আর উন্নত করতে উৎসাহিত করবে। পরের ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। আপনারা সবাই কোথা থেকে আমাদের এই গল্প শুনছেন আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। আপনার কেমন লাগলো এই গল্পটা? আমরা প্রার্থনা করি যে আপনি যেখানেই থাকুন সবসময় খুশি আর সুরক্ষিত থাকুন। যদি আপনার কাছেও এমন কোনো আকর্ষণীয় গল্প থাকে তো সেটা আমাদের সবার সাথে অবশ্যই শেয়ার করুন। আমরা আপনার উত্তরের অপেক্ষায় থাকব।